সুপ্রিয় বন্ধুরা, বই কথা কয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ইতিহাসের এমন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব যা কেবল পাকিস্তানের সামরিক ইতিহাস নয়, বরং সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রকে চিরতরে বদলে দিয়েছিল। 1948 সালের নিরাপত্তাহীনতা থেকে শুরু করে 1998 সালের সেই ঐতিহাসিক বিস্ফোরণ, কিভাবে একটি রাষ্ট্র তার অস্তিত্ব রক্ষার তাগিদে পারমাণবিক শক্তির দিকে ধাবিত হলো, তার পেছনের অজানা সব তথ্য ও বিশ্লেষণ সাজানো হয়েছে আমাদের আজকের এই অডিও ডকুমেন্টারিতে। চলুন ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা সেই রহস্য আর রোমাঞ্চকর অভিযানের গভীরে প্রবেশ করা যাক। অধ্যায় 1, একটি নিরাপত্তা সংকটের জন্ম। 1947 সালের আগস্ট মাসে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের মধ্য দিয়ে ভারত উপমহাদেশের বিভাজন ঘটে এবং পাকিস্তান নামক একটি নতুন স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। তবে এই জন্মের আনন্দ এবং রাজনৈতিক বিজয়ের উৎসবের ঠিক পরপরই নতুন রাষ্ট্রটিকে এমন কিছু ভূকৌশলগত এবং কাঠামোগত বাস্তবতার মুখোমুখি হতে হয় যা তার সমগ্র ভবিষ্যৎ নিরাপত্তা নীতিকে গভীরভাবে প্রভাবিত করেছিল। একটি রাষ্ট্রের জন্মের প্রথম দিন থেকেই তার অস্তিত্বের প্রতি এমন তীব্র হুমকির অনুভূতি আধুনিক বিশ্ব ইতিহাসে খুব কমই দেখা যায়। সদ্য স্বাধীন পাকিস্তান শুরু থেকেই এমন একটি নিরাপত্তাহীনতার বোধ দ্বারা তাড়িত ছিল যা পরবর্তীকালে দেশটির সামরিক এবং কৌশলগত চিন্তাধারার মূল ভিত্তি হিসেবে কাজ করেছে। ভৌগোলিক দিক থেকে পাকিস্তান ছিল এক অভিনব এবং অত্যন্ত জটিল রাষ্ট্র কাঠামোর অধিকারী। দেশটির দুটি অংশ, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, একে অপরের থেকে প্রায় 1000 মাইলেরও বেশি দূরত্বের বিশাল ভারতীয় ভূখণ্ড দ্বারা সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। সামরিক দৃষ্টিকোণ থেকে এই ধরনের ভৌগোলিক বিভাজন ছিল এক চরম দুঃস্বপ্ন। পশ্চিম পাকিস্তানে কোনো উল্লেখযোগ্য স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত গভীরতা ছিল না, যার অর্থ হলো দেশটির প্রধান প্রধান শহর, শিল্পকেন্দ্র এবং সামরিক ঘাঁটিগুলো ভারতীয় সীমান্তের অত্যন্ত কাছাকাছি অবস্থিত ছিল। অন্যদিকে পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষাও ছিল অত্যন্ত ভঙ্গুর। এই ভৌগোলিক বাস্তবতার কারণে পাকিস্তানের সামরিক নীতি নির্ধারকদের মনে একটি বদ্ধমূল ধারণার জন্ম হয় যে কোনো সামরিক সংঘাতে দেশটির পক্ষে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিচালনা করা প্রায় অসম্ভব। সামরিক এবং অর্থনৈতিক সম্পদের বিভাজন এই নিরাপত্তা সংকটকে আরও বহুগুণ তীব্র করে তুলেছিল। দেশভাগের সময় ব্রিটিশ ভারতের সম্পদ ও সামরিক সরঞ্জাম বন্টনের ক্ষেত্রে পাকিস্তান তার ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়েছে বলে পাকিস্তানের নীতি নির্ধারক এবং সামরিক বাহিনীর মধ্যে একটি গভীর ক্ষোভের জন্ম নেয়। প্রখ্যাত গবেষক সুজা নওয়াজ তার ক্রসড সোর্স পাকিস্তান ইটস আর্মি অ্যান্ড দ্য ওয়ার্স উইদিন গ্রন্থে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন কিভাবে সম্পদ বন্টনে বিলম্ব এবং বৈষম্য নতুন রাষ্ট্রের সামরিক বাহিনীকে প্রাথমিক পর্যায়ে অত্যন্ত দুর্বল করে রেখেছিল। সামরিক সরঞ্জাম, অস্ত্র কারখানা এবং আর্থিক মজুদের সিংহভাগই ভারতে রয়ে গিয়েছিল। সুজা নওয়াজের মতে পাকিস্তান সেনাবাহিনী তার জন্মের লগ্নে ছিল প্রায় সরঞ্জামহীন এবং আর্থিকভাবে দুর্বল একটি বাহিনী, যাকে শুরু থেকেই তার চেয়ে বহুগুণ বড় এবং শক্তিশালী একটি প্রতিবেশীর মুখোমুখি হতে হয়েছিল। এই কাঠামোগত ও সামরিক দুর্বলতার অনুভূতি চূড়ান্ত এবং বাস্তব রূপ লাভ করে 1947 থেকে 1948 সালের প্রথম কাশ্মীর যুদ্ধের মাধ্যমে। দেশভাগের মাত্র কয়েক মাসের মধ্যেই কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সশস্ত্র সংঘাতের সৃষ্টি হয় তা উভয় রাষ্ট্রের মধ্যে এক চিরস্থায়ী বৈরিতার বীজ বপন করে। এই যুদ্ধে পাকিস্তান তার প্রচলিত সামরিক কাঠামোর দুর্বলতা স্পষ্টভাবে অনুধাবন করতে সক্ষম হয়। ভারতীয় সামরিক বাহিনীর আকার, সরঞ্জাম এবং লজিস্টিক সক্ষমতা পাকিস্তানের চেয়ে যে অনেকটা এগিয়ে তা এই যুদ্ধের মাধ্যমে প্রমাণিত হয়। কাশ্মীর যুদ্ধে সম্পূর্ণ বিজয় অর্জন করতে না পারার হতাশা পাকিস্তানের সামরিক নেতৃত্বের মধ্যে এই ধারণাকে সুদৃঢ় করে যে শুধুমাত্র প্রচলিত সামরিক শক্তির উপর নির্ভর করে ভারতের সঙ্গে কৌশলগত ভারসাম্য বজায় রাখা সম্ভব নয়। এই তীব্র নিরাপত্তাহীনতা থেকে একটি নিরাপত্তা সর্বস্ব রাষ্ট্র বা সিকিউরিটি স্টেটের জন্ম হয়। ইতিহাসবিদ আয়েশা জালাল তার দ্য স্টেট অফ মার্শাল রুল, দ্য অরিজিনস অফ পাকিস্তানস পলিটিক্যাল ইকোনমি অফ ডিফেন্স গ্রন্থে বিশ্লেষণ করেছেন কিভাবে এই অস্তিত্বের সংকটের ধারণা পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোকে সামরিকায়নের দিকে ধাবিত করেছিল। আয়েশা জালালের মতে রাষ্ট্রের উন্নয়ন এবং গণতান্ত্রিক কাঠামোর চেয়ে সামরিক শক্তি বৃদ্ধি এবং প্রতিরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া শুরু হয়। বেসামরিক প্রশাসন ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং সামরিক বাহিনী রাষ্ট্রের প্রধান নীতি নির্ধারক শক্তিতে পরিণত হয়। একইভাবে দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ স্টিফেন পি কোহেন তার দ্য আইডিয়া অফ পাকিস্তান গ্রন্থে উল্লেখ করেছেন যে পাকিস্তানের সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্র এই অস্তিত্বের সংকটের ধারণাকে তাদের রাষ্ট্র পরিচালনার মূল মতাদর্শ হিসেবে গ্রহণ করেছিল।
কোহিনের মতে ভারতের সম্ভাব্য আগ্রাসনের ভয় পাকিস্তানের জাতীয় পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছিল। নিজেদের কাঠামোগত এবং সামরিক দুর্বলতা সম্পর্কে সচেতন হয়ে পাকিস্তানের প্রথম সারির নেতৃত্ব বুঝতে পেরেছিলেন যে অভ্যন্তরীণ সম্পদের উপর নির্ভর করে ভারতের বিশাল সামরিক বাহিনীর সঙ্গে ভারসাম্য রক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়। এই অসমতা দূর করার জন্য পাকিস্তান বাহ্যিক সহায়তার দিকে মনোযোগ দেয়। স্নায়ুযুদ্ধের সেই উত্তাল সময়ে পাকিস্তান নিজেদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা ব্লকের সাথে যুক্ত করার সিদ্ধান্ত নেয়। ডেনিস কাক্স তার দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড পাকিস্তান 1947-2000 এই গ্রন্থে বর্ণনা করেছেন কিভাবে পাকিস্তান একটি শক্তিশালী মিত্রের খোঁজে 1954 সালে সিয়াটো এবং 1955 সালে সেন্টো সামরিক জোটে যোগদান করে। এই চুক্তিগুলোর মাধ্যমে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ আধুনিক সামরিক সরঞ্জাম এবং অর্থনৈতিক সহায়তা লাভ করে। পাকিস্তানি নীতি নির্ধারকদের বিশ্বাস ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই সামরিক জোটই ভারতের যে কোনো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রধান রক্ষা কবচ হিসেবে কাজ করবে। ঠিক এই ভূ রাজনৈতিক পটভূমিতে এবং তীব্র নিরাপত্তা উদ্বেগের ছায়ায় পাকিস্তানে পারমাণবিক গবেষণার প্রাথমিক পদক্ষেপগুলোর সূচনা ঘটে, যদিও তা ছিল সম্পূর্ণ অসামরিক এবং শান্তিপূর্ণ প্রকৃতির। 1953 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ার যখন জাতিসংঘে তার বিখ্যাত অ্যাটমস ফর পিস বা শান্তির জন্য পরমাণু কর্মসূচির ঘোষণা দেন, তখন অন্যান্য অনেক উন্নয়নশীল দেশের মতো পাকিস্তানও এই সুযোগ গ্রহণ করে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা এবং প্রযুক্তি হস্তান্তর করা। এই উদ্যোগের অংশ হিসেবে 1956 সালে পাকিস্তান পরমাণু শক্তি কমিশন গঠিত হয়। ডক্টর নাজির আহমদের নেতৃত্বে এই কমিশনের যাত্রা শুরু হয়, যার লক্ষ্য ছিল পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন। প্রথম যুগের এই পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ, জ্বালানি নির্ভর এবং চিকিৎসা বিজ্ঞান কেন্দ্রিক ছিল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পদার্থবিদ ডক্টর আব্দুস সালাম এবং পরবর্তীকালে ডক্টর ইসরাত হুসাইন ওসমানের মতো দূরদর্শী বিজ্ঞানীদের নেতৃত্বে পাকিস্তানের পরমাণু শক্তি কমিশন একটি সুসংগঠিত এবং আধুনিক প্রতিষ্ঠানে পরিণত হতে শুরু করে। ডক্টর উসমানী শত শত মেধাবী পাকিস্তানি শিক্ষার্থীকে পারমাণবিক পদার্থবিজ্ঞান এবং প্রকৌশল অধ্যয়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে প্রেরণ করেন। ফিরোজ হাসান খান তার প্রামাণ্য গ্রন্থ ইটিং গ্রাস দ্য মেকিং অব দ্য পাকিস্তানি বোম এই গ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে 50-এর দশকের শেষের দিকে এবং 60-এর দশকের শুরুতে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির মূল লক্ষ্য ছিল কেবলমাত্র বিদ্যুৎ উৎপাদন, কৃষির উন্নয়ন এবং চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি। ফিরোজ হাসান খানের মতে এই সময়ে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো গোপন বাসনা বা কৌশলগত পরিকল্পনা পাকিস্তানের সামরিক বা রাজনৈতিক নেতৃত্বের ছিল না। অধিকন্তু এই যুগে পাকিস্তানের কৌশলগত চিন্তাধারায় পারমাণবিক অস্ত্রের কোনো স্থান বা প্রয়োজনীয়তা অনুভূত হয়নি। পাকিস্তানের সামরিক নেতৃত্ব তখনও গভীরভাবে বিশ্বাস করতেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের শক্তিশালী সামরিক জোট, পশ্চিমা বিশ্বের কূটনৈতিক সমর্থন এবং মার্কিন অর্থে কেনা আধুনিক প্রচলিত অস্ত্রশস্ত্রই ভারতের বিরুদ্ধে তাদের নিরাপত্তার জন্য যথেষ্ট। তৎকালীন সেনাপ্রধান এবং পরবর্তীকালে দেশের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান মূলত প্রচলিত সামরিক বাহিনীর আধুনিকায়নের ওপরই সম্পূর্ণ আস্থা রেখেছিলেন। বিজ্ঞানীদের গবেষণা এবং পারমাণবিক চুল্লি স্থাপনের কাজ ধীর গতিতে এগিয়ে চললেও তা জাতীয় নিরাপত্তার প্রধান অস্ত্র হিসেবে বিবেচিত হয়নি। 50-এর দশক এবং 60-এর দশকের প্রথম ভাগ পর্যন্ত পাকিস্তানের জাতীয় নিরাপত্তার সমীকরণ ছিল মূলত পরাশক্তির সাথে জোটবদ্ধতা এবং আধুনিক প্রচলিত অস্ত্রের মজুদের উপর নির্ভরশীল। কিন্তু পারমাণবিক গবেষণার যে বীজ এই সময়ে রোপিত হয়েছিল তা ভবিষ্যৎ দশকের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এক সম্পূর্ণ ভিন্ন এবং ধ্বংসাত্মক পরিণতি লাভের অপেক্ষায় ছিল। এই প্রাথমিক বৈজ্ঞানিক অবকাঠামোই পরবর্তীকালে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির মূল ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করেছিল, যদিও তার অনুঘটক হিসেবে কাজ করেছিল সম্পূর্ণ ভিন্ন কিছু ঐতিহাসিক ঘটনা প্রবাহ। অধ্যায় 2, 1965 সালের যুদ্ধ ও কৌশলগত চিন্তাধারার পালাবদল। 60-এর দশকের প্রথমার্ধে পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব এক ধরনের অতি আত্মবিশ্বাসের বলয়ে অবস্থান করছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রাপ্ত বিপুল সামরিক সহায়তা এবং আধুনিক সমরাস্ত্র পাকিস্তান সেনাবাহিনীকে একটি সুসজ্জিত আধুনিক বাহিনীতে পরিণত করেছিল। তৎকালীন প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খানের ধারণা ছিল যে ভারতের তুলনায় পাকিস্তানের সামরিক বাহিনী গুণগতভাবে অনেক উন্নত। এই আত্মবিশ্বাসের উপর ভিত্তি করেই 1965 সালে কাশ্মীর সমস্যা সমাধানের জন্য পাকিস্তান একটি ঝুঁকিপূর্ণ সামরিক পদক্ষেপ গ্রহণ করে। অপারেশন জিব্রাল্টার নামক এই গোপন অভিযানের মাধ্যমে পাকিস্তানি সেনা সদস্যরা স্থানীয় স্বাধীনতাকামীদের ছদ্মবেশে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অনুপ্রবেশ শুরু করে।
পাকিস্তানের নীতি নির্ধারকদের হিসাব ছিল যে এর ফলে কাশ্মীরে একটি ব্যাপক গণ অভ্যুত্থান ঘটবে এবং ভারত আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে সরাসরি পাকিস্তানের মূল ভূখণ্ডে আক্রমণ চালাবে না। কিন্তু যুদ্ধের ময়দানে এই হিসাব সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়। 1965 সালের 6 সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে সরাসরি পশ্চিম পাকিস্তানের প্রাণকেন্দ্র লাহোরের দিকে অগ্রসর হতে শুরু করে। এই আক্রমণ পাকিস্তানের সামরিক নেতৃত্বকে চরম হতবাক করে দেয়। সম্পূর্ণ যুদ্ধ শুরু হওয়ার পর পাকিস্তান সেনাবাহিনী সাহসিকতার সাথে ভারতীয় অগ্রযাত্রা প্রতিহত করলেও দেশের কৌশলগত গভীরতার অভাব প্রকটভাবে ফুটে ওঠে। ইতিহাসবিদ সুজা নওয়াজ তার ক্রসড সোর্স পাকিস্তান, ইটস আর্মি অ্যান্ড দ্য ওয়ার্স উইদিন গ্রন্থে উল্লেখ করেছেন যে 1965 সালের যুদ্ধ পাকিস্তানের সামরিক পরিকল্পনার মারাত্মক ত্রুটিগুলোকে উন্মোচিত করেছিল। তার মতে পর্যাপ্ত লজিস্টিক সহায়তা এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি ছাড়াই পাকিস্তান এমন একটি সংঘাতে জড়িয়ে পড়েছিল যা সামরিক বাহিনীর মজুদে থাকা গোলাবারুদ এবং সরঞ্জামকে দ্রুত নিঃশেষিত করে ফেলেছিল। এই যুদ্ধ কোনো চূড়ান্ত বিজয়ের মাধ্যমে শেষ হয়নি, বরং সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় তাশখন্দ চুক্তির মাধ্যমে একটি অস্থিতিশীল যুদ্ধবিরতিতে পর্যবসিত হয়েছিল। সামরিক ফলাফলের চেয়েও এই যুদ্ধের যে দিকটি পাকিস্তানের কৌশলগত চিন্তাধারায় সবচেয়ে বড় আঘাত এনেছিল তা হল মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা। যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশের উপর সমরাস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ভারতের নিজস্ব বিশাল অস্ত্র কারখানা এবং সোভিয়েত সহায়তা থাকায় এই নিষেধাজ্ঞায় তাদের তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু পাকিস্তান সম্পূর্ণভাবে মার্কিন অস্ত্রের উপর নির্ভরশীল থাকায় এটি তাদের জন্য এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করে। সামরিক ফলাফলের চেয়েও এই যুদ্ধের যে দিকটি পাকিস্তানের কৌশলগত চিন্তাধারায় সবচেয়ে বড় আঘাত এনেছিল তা হল মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা। যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশের উপর সমরাস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে। ভারতের নিজস্ব বিশাল অস্ত্র কারখানা এবং সোভিয়েত সহায়তা থাকায় এই নিষেধাজ্ঞায় তাদের তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু পাকিস্তান সম্পূর্ণভাবে মার্কিন অস্ত্রের উপর নির্ভরশীল থাকায় এটি তাদের জন্য এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করে। ড্যানিস কাক্স তার দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড পাকিস্তান 1947-2000 এই গ্রন্থে এই ঘটনাকে মার্কিন পাকিস্তান সম্পর্কের একটি অন্যতম নিচু স্তর হিসেবে চিহ্নিত করেছেন। কাক্সের মতে পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব মনে করেছিলেন যে ওয়াশিংটন তাদের সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছে। সিয়াটো এবং সেন্টো সামরিক জোটের সদস্য হওয়া সত্ত্বেও সংকটের মুহূর্তে পশ্চিমা মিত্ররা পাশে না দাঁড়ানোয় পাকিস্তানের এই বিশ্বাস ভেঙে যায় যে শুধুমাত্র পরাশক্তির ওপর নির্ভর করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এই অস্ত্র নিষেধাজ্ঞার ফলে পাকিস্তানের নীতি নির্ধারকরা একটি রূঢ় বাস্তবতার মুখোমুখি হন। তারা অনুধাবন করেন যে ধার করা অস্ত্র এবং শর্তযুক্ত বিদেশি সহায়তার উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা নীতি প্রণয়ন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঠিক এই সময়ে ভারতের পারমাণবিক কর্মসূচির দ্রুত অগ্রগতি পাকিস্তানের জন্য নতুন এক আতঙ্কের জন্ম দেয়। জর্জ পার্কোভিস তার গবেষণাধর্মী গ্রন্থ ইন্ডিয়াস নিউক্লিয়ার বোম এখানে দেখিয়েছেন কিভাবে 60-এর দশকে ভারতের পারমাণবিক কর্মসূচি একটি শক্তিশালী ভিত্তি লাভ করেছিল। পার্কোভিচ উল্লেখ করেন যে 1965 সালের দিকে ভারতের প্রখ্যাত বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবা প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে রাজনৈতিক নির্দেশ পেলে ভারতের মাত্র 18 মাসের মধ্যে একটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম। ট্রম্বেতে সাইরাস রিঅ্যাক্টর এবং প্লুটোনিয়াম রিপ্রসেসিং প্ল্যান্টের সফল পরিচালনা ভারতের এই সক্ষমতাকে একটি বাস্তব রূপ দিয়েছিল। ভারতের এই ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্য এক অভূতপূর্ব কৌশলগত হুমকি হিসেবে আবির্ভূত হয়। ভারতের এই পারমাণবিক অগ্রগতির প্রেক্ষাপটে এবং 1965 সালের যুদ্ধের হতাশা থেকে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে এক নতুন কণ্ঠস্বরের উত্থান ঘটে। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ছিলেন সেই কণ্ঠস্বর, যিনি প্রথমবারের মতো প্রকাশ্যে পাকিস্তানের জন্য একটি পারমাণবিক বিকল্পের প্রয়োজনীয়তা তুলে ধরেন। 1965 সালেই ম্যানচেস্টার গার্ডিয়ানের সাথে এক ঐতিহাসিক সাক্ষাৎকারে ভুট্টো তার সেই বিখ্যাত উক্তিটি করেছিলেন, যা পরবর্তীকালে পাকিস্তানের পারমাণবিক জাতীয়তাবাদের মূল মন্ত্রে পরিণত হয়। ফিরোজ হাসান খান তার ইটিং গ্রাস দ্য মেকিং অব দ্য পাকিস্তানি বোম গ্রন্থে ভুট্টোর এই উক্তিটির ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করেছেন। ভুট্টো বলেছিলেন যে ভারত যদি পারমাণবিক বোমা তৈরি করে তবে পাকিস্তানের জনগণ ঘাস ও লতাপাতা খেয়ে হলেও নিজেদের জন্য একটি বোমা তৈরি করবে। ফিরোজ হাসান খানের মতে এটি কেবল একটি আবেগপূর্ণ রাজনৈতিক বক্তব্য ছিল না, বরং এটি ছিল একটি উদীয়মান কৌশলগত মতবাদের বহিঃপ্রকাশ। ভুট্টো বুঝতে পেরেছিলেন যে প্রচলিত সমরাস্ত্রে ভারতের বিশালতার সাথে পাল্লা দেওয়া পাকিস্তানের পক্ষে দীর্ঘমেয়াদে অসম্ভব। এই কৌশলগত পালাবদলের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে 1965 সালের শেষের দিকে।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার একটি সম্মেলনের সময়। সেখানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় কর্মরত প্রবীণ পাকিস্তানি বিজ্ঞানী মনির আহমদ খানের সাথে জুলফিকার আলী ভুট্টোর এক অত্যন্ত গোপন ও তাৎপর্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মনির আহমদ খান ভুট্টোকে সতর্ক করে দিয়েছিলেন যে ভারত ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে পৌঁছে গেছে এবং পাকিস্তানের পরমাণু শক্তি কমিশন শুধুমাত্র বেসামরিক গবেষণার মধ্যে সীমাবদ্ধ থেকে চরম ভুল করছে। ফিরোজ হাসান খানের বিবরণ অনুযায়ী মনির আহমদ খান জোর দিয়ে বলেছিলেন যে পাকিস্তানের এখনই একটি শক্তিশালী ও স্বাধীন পারমাণবিক কর্মসূচি গ্রহণ করা উচিত। ভুট্টো এই বিজ্ঞানীর যুক্তির সাথে সম্পূর্ণ একমত পোষণ করেন এবং প্রতিশ্রুতি দেন যে তিনি দেশের শীর্ষ নেতৃত্বের কাছে এই বার্তা পৌঁছে দেবেন। এই বৈঠকটি ছিল পাকিস্তানের কৌশলগত চিন্তাধারায় পারমাণবিক অস্ত্র ধারণার প্রথম বাস্তব ও কাঠামোগত অনুপ্রবেশ। ইতিহাসবিদ স্টিফেন পি কোহেন তার বিখ্যাত দ্য পাকিস্তান আর্মি গ্রন্থে বলেছেন যে সেই সময় পাকিস্তানের শীর্ষ সামরিক নেতৃত্ব পারমাণবিক অস্ত্রকে একটি অবাস্তব এবং অর্থনৈতিকভাবে ধ্বংসাত্মক স্বপ্ন হিসেবে বিবেচনা করতেন। কোহেনের মতে সামরিক নীতি নির্ধারকদের দৃঢ় ধারণা ছিল যে পারমাণবিক সামরিক গবেষণায় অর্থ বিনিয়োগ করার অর্থ হল প্রচলিত সেনাবাহিনীর বাজেট থেকে অত্যন্ত মূল্যবান সম্পদ চিরতরে কেটে নেওয়া। তারা বিশ্বাস করতেন যে দেশের দুর্বল অর্থনীতি নিয়ে পরাশক্তির মতো পারমাণবিক অস্ত্রের পেছনে বিশাল পরিমাণ অর্থ ব্যয় করা পাকিস্তানের জন্য আত্মঘাতী একটি সিদ্ধান্ত হবে। তবে রাজনৈতিক নেতৃত্ব এবং বিজ্ঞানীদের একাংশের মধ্যে নতুন সচেতনতা তৈরি হলেও সামরিক এস্টাবলিশমেন্ট বা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কাঠামোর মধ্যে তা অবিলম্বে গৃহীত হয়নি। প্রেসিডেন্ট আইয়ুব খান তখনও পারমাণবিক অস্ত্রের প্রয়োজনীয়তা সম্পর্কে সন্দিহান ছিলেন। দেশের ভঙ্গুর অর্থনীতি এবং সীমিত সম্পদের উপর বিপুল ব্যয়ভার চাপিয়ে দিয়ে এমন একটি উচ্চাভিলাষী প্রকল্পে হাত দিতে তিনি মোটেও আগ্রহী ছিলেন না। আইয়ুব খানের প্রধান সামরিক উপদেষ্টা এবং অর্থমন্ত্রীদের মতে পারমাণবিক বোমার চেয়ে সেনাবাহিনীর জন্য নতুন ট্যাঙ্ক এবং যুদ্ধ বিমান ক্রয় করা অধিক জরুরি। ফলে 1965 সালের যুদ্ধ পাকিস্তানের প্রচলিত প্রতিরক্ষা নীতির অসারতা প্রমাণ করলেও এবং বিকল্প হিসেবে পারমাণবিক অস্ত্রের ধারণাটির জন্ম দিলেও রাষ্ট্রীয়ভাবে একটি পারমাণবিক অস্ত্র কর্মসূচি শুরু করার চূড়ান্ত সিদ্ধান্ত তখনও গৃহীত হয়নি। এটি ছিল মূলত ধারণাগত পালাবদলের একটি যুগ, যা ভবিষ্যতের এক বৃহত্তর সিদ্ধান্তের ভিত্তিভূমি প্রস্তুত করেছিল। অধ্যায় 3, 1971 সালের যুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা এবং পারমাণবিক সিদ্ধান্ত। 70-এর দশকের সূচনা পাকিস্তানের ইতিহাসে গভীরতম সংকট এবং কাঠামোগত বিপর্যয়ের মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে আছে। 1970 সালের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দল আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সত্ত্বেও পশ্চিম পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক এস্টাবলিশমেন্ট ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। এই রাজনৈতিক অচলাবস্থার ফলশ্রুতিতে 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে এক ভয়াবহ ও রক্তক্ষয়ী সামরিক অভিযান শুরু করে, যা অপারেশন সার্চলাইট নামে পরিচিত। এই নির্মম সামরিক দমন পীড়নের ফলে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ, বুদ্ধিজীবী এবং বাঙালি সামরিক ও আধা সামরিক বাহিনীর সদস্যরা তীব্র প্রতিরোধ গড়ে তোলেন, যা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে সম্পূর্ণ অবশ্যম্ভাবী করে তোলে। দীর্ঘ 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ এবং ডিসেম্বরের শুরুতে ভারতীয় সশস্ত্র বাহিনীর সরাসরি সামরিক হস্তক্ষেপে এই যুদ্ধের গতিপথ চূড়ান্তভাবে নির্ধারিত হয়। 1971 সালের 16 ডিসেম্বর ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর প্রায় 90,000 সৈন্য মিত্রবাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়, যার মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের গৌরবোজ্জ্বল জন্ম হয়। ঐতিহাসিক এবং সামরিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় 1971 সালের এই পরাজয় পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামো এবং কৌশলগত চিন্তাধারায় এক নজিরবিহীন আঘাত এনেছিল। রাষ্ট্রটি শুধু তার জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ এবং বিশাল ভূখণ্ডই চিরতরে হারায়নি, বরং তার দীর্ঘদিনের লালিত সামরিক মতবাদও সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। ইতিহাসবিদ সুজা নওয়াজ তার বিখ্যাত গবেষণা গ্রন্থ ক্রস সোর্স গ্রন্থে অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করেছেন কিভাবে পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষা পশ্চিম পাকিস্তানের উপর নির্ভরশীল ছিল। এই বহু পুরনো কৌশলগত মতবাদ 1971 সালের রণাঙ্গনে সম্পূর্ণরূপে ব্যর্থ প্রমাণিত হয়েছিল। সুজা নওয়াজের মতে ভারতীয় সেনাবাহিনীর সুপরিকল্পিত ত্রিমাত্রিক আক্রমণ এবং মুক্তিবাহিনী ও সাধারণ জনগণের সর্বাত্মক প্রতিরোধের মুখে পাকিস্তান সেনাবাহিনীর প্রচলিত সামরিক শক্তি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছিল।
এই বিশাল পরাজয় পাকিস্তানি সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে এমন এক তীব্র মনস্তাত্ত্বিক ট্রমা বা মানসিক আঘাতের জন্ম দেয় যা তাদের ভবিষ্যৎ জাতীয় নিরাপত্তা নীতি প্রণয়নের সম্পূর্ণ দৃষ্টিভঙ্গিকে আমূল পাল্টে ফেলে। তারা অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করে যে ভারতের বিশাল প্রচলিত সামরিক বাহিনীর মোকাবেলা করা তাদের পক্ষে আর কোনোভাবেই সম্ভব নয়। 1971 সালের যুদ্ধ পাকিস্তানের নীতি নির্ধারকদের সামনে আন্তর্জাতিক রাজনীতির এক অত্যন্ত নির্মম ও রূঢ় বাস্তবতাকে পরিষ্কারভাবে উন্মোচিত করেছিল। যুদ্ধের চরম সংকটময় মুহূর্তে পাকিস্তান তার দুই প্রধান আন্তর্জাতিক মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের ওপর অত্যন্ত গভীরভাবে নির্ভর করেছিল। প্রখ্যাত ইতিহাসবিদ গ্যারি জে ব্যাস তার বহুল পঠিত দ্য ব্লাড টেলিগ্রাম নিক্সন কিসিঞ্জার অ্যান্ড এ ফরগটেন জেনোসাইড গ্রন্থে অত্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করেছেন কিভাবে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার ভূকৌশলগত কারণে পাকিস্তানের প্রতি প্রবলভাবে সহানুভূতিশীল হলেও সরাসরি সামরিক হস্তক্ষেপের মাধ্যমে পাকিস্তানকে রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হন। বঙ্গোপসাগরে মার্কিন সপ্তম নৌবহরের আগমন মূলত শুধুমাত্র একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির নিষ্ফল চেষ্টা ছিল, যা যুদ্ধের ময়দানে কোনো ধরনের বাস্তব ফলাফল বয়ে আনতে পারেনি। ঠিক একইভাবে দীর্ঘদিনের মিত্র চীনও ভারতের বিরুদ্ধে সরাসরি সামরিক যুদ্ধে লিপ্ত হতে চূড়ান্তভাবে অস্বীকৃতি জানায়। ইতিহাসবিদ শ্রীনাথ রাঘবন তার প্রামাণ্য 1971 এ গ্লোবাল হিস্ট্রি অফ ক্রিয়েশন অফ বাংলাদেশ গ্রন্থে অকাট্য প্রমাণসহ দেখিয়েছেন যে পরাশক্তিগুলোর এই নিষ্ক্রিয়তা পাকিস্তানের সামরিক ও বেসামরিক নেতৃত্বের মনে একটি চূড়ান্ত বিশ্বাসের জন্ম দেয় যে কোনো চরম অস্তিত্বের সংকটে বিদেশি মিত্ররা কখনোই উদ্ধারকর্তা হিসেবে আবির্ভূত হবে না। নিজস্ব চরম প্রতিরোধ ব্যবস্থা ছাড়া আধুনিক বিশ্বে রাষ্ট্রের টিকে থাকা সম্পূর্ণ অসম্ভব। এই ব্যাপক সামরিক, রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে 1971 সালের ডিসেম্বরের শেষের দিকে জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ইতিহাসবিদদের মতে ভুট্টো এমন একটি ভগ্ন রাষ্ট্রের দায়িত্ব পেয়েছিলেন যার সেনাবাহিনী পরাজিত ও অবরুদ্ধ, জাতীয় অর্থনীতি চরমভাবে বিপর্যস্ত এবং সাধারণ জনগণের মনোবল সম্পূর্ণ ভেঙে পড়েছে। রাষ্ট্রের এই ভগ্নদশা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য দায়িত্ব গ্রহণের প্রায় পরপরই ভুট্টো দেশের নিরাপত্তা কাঠামোর এই নগ্ন দুর্বলতা চিরতরে দূর করার জন্য এমন একটি সুদূর প্রসারী পদক্ষেপ গ্রহণ করেন যা সমগ্র দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রকে চিরতরে পরিবর্তন করে দেয়। ভুট্টো সম্পূর্ণ নিশ্চিত ছিলেন যে একটি পরাক্রমশালী এবং ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রধারী ভারতের পাশে স্বাধীনভাবে টিকে থাকতে হলে পাকিস্তানকে অবশ্যই নিজস্ব পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা অর্জন করতে হবে। তিনি গভীরভাবে বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র প্রচলিত সামরিক শক্তিতে ভারতের বিশাল লোকবল ও সম্পদের সাথে সমতা অর্জনের চিন্তা এখন একটি চরম অবাস্তব কল্পনা মাত্র। এই বিশাল কাঠামোগত অসমতা দূর করার একমাত্র নিখুঁত এবং কার্যকর উপায় হচ্ছে অতি দ্রুত এমন একটি পরম অস্ত্র বা অ্যাবসলিউট ওয়েপন তৈরি করা যা ভারতকে ভবিষ্যতে যে কোনো বড় ধরনের সামরিক আগ্রাসন চালানো থেকে নিশ্চিতভাবে বিরত থাকতে বাধ্য করবে। এই গভীর কৌশলগত উপলব্ধি থেকেই সরাসরি জন্ম নেয় পাকিস্তানের ইতিহাসে অন্যতম যুগান্তকারী এবং অত্যন্ত গোপনীয় একটি ঐতিহাসিক সম্মেলন। 1972 সালের 20 জানুয়ারি দেশের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের মাত্র 1 মাসেরও কম সময়ের মধ্যে প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো পাঞ্জাব প্রদেশের মুলতানে দেশের শীর্ষ স্থানীয় পরমাণু বিজ্ঞানী, উচ্চপদস্থ প্রকৌশলী এবং সামরিক কর্মকর্তাদের নিয়ে একটি অত্যন্ত জরুরি গোপন বৈঠক ডাকেন। গবেষক ফিরোজ হাসান খান তার প্রামাণ্য এবং বহুল আলোচিত গ্রন্থ ইটিং গ্রাস দ্য মেকিং অব দ্য পাকিস্তানি বোম্ব এই গ্রন্থে মুলতানের এই ঐতিহাসিক বৈঠকের পুঙ্খানুপুঙ্খ এবং রোমাঞ্চকর বিবরণ লিপিবদ্ধ করেছেন। ফিরোজ হাসান খানের দেওয়া বিস্তারিত বিবরণ অনুযায়ী এই গুরুত্বপূর্ণ বৈঠকে ভুট্টো অত্যন্ত আবেগপূর্ণ এবং দৃঢ় কণ্ঠে উপস্থিত বিজ্ঞানীদের কাছে সরাসরি জানতে চেয়েছিলেন তারা ঠিক কত দ্রুত রাষ্ট্রকে একটি কার্যকর পারমাণবিক বোমা উপহার দিতে পারবেন। সেই সময় দেশের বয়োজ্যেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে একটি মিশ্র ও দ্বিধাগ্রস্ত প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এই বিশাল কাজের কারিগরি জটিলতা ও অর্থনৈতিক বাস্তবতা নিয়ে চরম সন্দিহান ছিলেন, কিন্তু তৎকালীন তরুণ ও অত্যন্ত প্রতিভাবান বিজ্ঞানী ডক্টর সামার মুবারকমন্দ সহ কয়েকজন উদ্যমী বিজ্ঞানী প্রবল উৎসাহের সাথে সাড়া দেন এবং দৃঢ় প্রতিশ্রুতি দেন যে নিরবিচ্ছিন্ন রাষ্ট্রীয় আর্থিক সহায়তা পেলে মাত্র কয়েক বছরের মধ্যেই এই অসাধ্য সাধন করা সম্ভব। মুলতানের এই অত্যন্ত গোপন বৈঠকটি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির দীর্ঘ গতিপথে এক চূড়ান্ত বিভাজন রেখা বা ওয়াটারশেড মোমেন্ট হিসেবে ব্যাপকভাবে বিবেচিত হয়।
প্রখ্যাত আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক হাসান আব্বাস তার পাকিস্তানস ড্রিফট ইনটু এক্সট্রিমিজম নামক বিস্তৃত গবেষণায় স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এই মুলতান সম্মেলনের মাধ্যমেই পাকিস্তানের পরমাণু কর্মসূচি তার পূর্ববর্তী সমস্ত শান্তিপূর্ণ ব্যবহারের খোলস ছেড়ে সম্পূর্ণরূপে একটি আগ্রাসী সামরিক এবং কৌশলগত রূপ পরিগ্রহ করে। এই বৈঠকে জুলফিকার আলী ভুট্টো দেশের বিজ্ঞানীদের পারমাণবিক বোমা তৈরির জন্য একটি সুস্পষ্ট, দ্ব্যর্থহীন এবং সর্বোচ্চ রাষ্ট্রীয় নির্দেশ প্রদান করেন। পাকিস্তান পরমাণু শক্তি কমিশন বা PAC-কে সম্পূর্ণ নতুনভাবে ঢেলে সাজানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এবং মুনির আহমদ খানকে কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে সরাসরি নিয়োগ দেওয়া হয়। 1971 সালের চরম সামরিক পরাজয় এবং স্বাধীন বাংলাদেশের গৌরবময় অভ্যুদয় পাকিস্তানের রাষ্ট্রীয় দম্ভকে মাটিতে মিশিয়ে দিলেও এটি রাষ্ট্রকে এমন একটি মরিয়া কৌশলগত সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য করেছিল যা পূর্বে নীতি নির্ধারকদের কাছে এতটা গুরুত্বের সাথে বিবেচিত হয়নি। এটিই ছিল ইতিহাসের এক পট পরিবর্তন। অধ্যায় 4, জুলফিকার আলী ভুট্টো এবং পারমাণবিক কর্মসূচির সূচনা। 1972 সালের জানুয়ারি মাসে মুলতানে অনুষ্ঠিত ঐতিহাসিক গোপন বৈঠকের পর পাকিস্তানের রাজনৈতিক ও বৈজ্ঞানিক পরিমণ্ডলে এক অভূতপূর্ব কাঠামোগত পরিবর্তন সূচিত হয়। জুলফিকার আলী ভুট্টো, যিনি সদ্য একটি ভগ্ন এবং পরাজিত রাষ্ট্রের শাসনভার গ্রহণ করেছিলেন, তিনি পারমাণবিক অস্ত্র তৈরিকে কেবল একটি কৌশলগত বিকল্প হিসেবে নয়, বরং পাকিস্তানের টিকে থাকার মূল চাবিকাঠি হিসেবে বিবেচনা করেছিলেন। তার নির্দেশে পাকিস্তান পরমাণু শক্তি কমিশন বা PAC-কে সম্পূর্ণ ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়। এই পুনর্গঠনের প্রধান দায়িত্ব অর্পণ করা হয় ডক্টর মুনির আহমদ খানের উপর, যাকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর পদ থেকে ফিরিয়ে এনে PAC-এর চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছিল। প্রখ্যাত ঐতিহাসিক এবং গবেষক ফিরোজ হাসান খান তার ইটিং গ্রাস দ্য মেকিং অব দ্য পাকিস্তানি বম গ্রন্থে উল্লেখ করেছেন যে মুনির আহমদ খানের নেতৃত্বাধীন এই নতুন অধ্যায়টি ছিল অত্যন্ত সুপরিকল্পিত। ফিরোজ হাসান খানের মতে মুনির আহমদ খান অত্যন্ত সতর্কতার সাথে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করেছিলেন, যার মূল লক্ষ্য ছিল প্লুটোনিয়াম প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পারমাণবিক অস্ত্র অর্জনের পথ সুগম করা। এই প্রাথমিক পর্যায়ে পাকিস্তানের কৌশলগত মনোযোগ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দিকে ছিল না, বরং তাদের প্রধান লক্ষ্য ছিল পারমাণবিক চুল্লি থেকে উৎপাদিত প্লুটোনিয়াম সংগ্রহ করা। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য পাকিস্তান আন্তর্জাতিক বাজার থেকে প্রয়োজনীয় প্রযুক্তি ও সরঞ্জাম সংগ্রহের এক জটিল কূটনৈতিক এবং বাণিজ্যিক মিশন শুরু করে। মুনির আহমদ খানের পরামর্শে জুলফিকার আলী ভুট্টো ফ্রান্সের সাথে একটি প্লুটোনিয়াম রিপ্রসেসিং প্ল্যান্ট বা প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ক্রয়ের জন্য নিবিড় আলোচনা শুরু করেন। ব্রিটিশ সাংবাদিক এবং লেখকদ্বয় অ্যাড্রিয়ান লেভি এবং ক্যাথরিন স্কট ক্লার্ক তাদের চাঞ্চল্যকর গ্রন্থ ডিসেপশন, পাকিস্তান, দ্য ইউনাইটেড স্টেটস, দ্য সিক্রেট ট্রেড ইন নিউক্লিয়ার ওয়েপন্স, এই গ্রন্থে এই ফরাসি পাকিস্তান চুক্তির পেছনের বিস্তারিত গোপন ইতিহাস তুলে ধরেছেন। লেভি এবং স্কট ক্লার্কের গবেষণা অনুযায়ী ফ্রান্স প্রথমে এই চুক্তিটিকে শুধুমাত্র একটি লাভজনক বাণিজ্যিক সুযোগ হিসেবে দেখেছিল এবং এটি যে একটি পূর্ণাঙ্গ পারমাণবিক অস্ত্র কর্মসূচির অংশ হতে পারে তা তারা পুরোপুরি অনুধাবন করতে পারেনি অথবা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গিয়েছিল। 1973 সাল নাগাদ ফ্রান্সের প্রতিষ্ঠান সেন্ট গোবেইন টেকনিক্স নুভেল বা SGN এর সাথে পাকিস্তানের একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার অধীনে পাঞ্জাবের চশমা নামক স্থানে একটি বিশাল প্লুটোনিয়াম রিপ্রসেসিং প্ল্যান্ট নির্মাণের কথা ছিল। ইতিহাসবিদদের মতে এটি ছিল পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির প্রথম বড় আন্তর্জাতিক সাফল্য। এই প্ল্যান্টটি সফলভাবে নির্মিত হলে তা পাকিস্তানকে প্রতি বছর একাধিক পারমাণবিক বোমা তৈরির জন্য পর্যাপ্ত অস্ত্র গ্রেড প্লুটোনিয়াম সরবরাহ করতে সক্ষম হতো। তবে পাকিস্তানের এই ধীরগতি সম্পন্ন এবং সুশৃঙ্খল বৈজ্ঞানিক অগ্রযাত্রায় এক প্রবল ভূরাজনৈতিক ভূমিকম্প আঘাত হানে 1974 সালের মে মাসে। ভারতের রাজস্থান মরুভূমির পোখরানে ভারত সরকার অত্যন্ত গোপনীয়তার সাথে তাদের প্রথম সফল পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে, যার সাংকেতিক নাম ছিল স্মাইলিং বুদ্ধ বা হাস্যোজ্জ্বল বুদ্ধ। ভারত এই পরীক্ষাকে একটি শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ হিসেবে দাবি করলেও আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশেষ করে পাকিস্তানের কাছে এর বার্তা ছিল অত্যন্ত স্পষ্ট ও ভীতিকর। জর্জ পার্কোভিচ তার গবেষণাধর্মী প্রামাণ্য গ্রন্থ ইন্ডিয়াস নিউক্লিয়ার বোম্ব গ্রন্থে বিশ্লেষণ করেছেন কিভাবে ভারতের এই আকস্মিক পারমাণবিক পরীক্ষা দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণকে রাতারাতি পরিবর্তন করে দিয়েছিল। পার্কোভিচের মতে ভারতের এই পদক্ষেপ পাকিস্তানের ভেতরে এক চরম অস্তিত্বের সংকটের অনুভূতিকে পুনরায় জাগ্রত করে। জুলফিকার আলী ভুট্টোর জন্য এটি ছিল একাধারে একটি চরম রাজনৈতিক আঘাত এবং কৌশলগত দুঃস্বপ্ন। এই ঘটনার পর পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি আর কোনো দীর্ঘমেয়াদী বা ধীরগতির প্রকল্প হিসেবে অবশিষ্ট থাকেনি,
বরং তা একটি তাৎক্ষণিক এবং সর্বোচ্চ জাতীয় অগ্রাধিকার বা ক্র্যাশ প্রোগ্রামে পরিণত হয়। ভারতের এই পারমাণবিক পরীক্ষার পর ভুট্টো তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং সমগ্র বিশ্বকে জানিয়ে দেন যে পাকিস্তান কোনোভাবেই ভারতের পারমাণবিক আধিপত্য বা পারমাণবিক ব্ল্যাকমেইল মেনে নেবে না। তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা করেন যে ভারত পারমাণবিক অস্ত্রধারী হলে পাকিস্তানের সামনে বোমা তৈরি করা ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা থাকবে না। কিন্তু একটি পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিচালনা করার জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন ছিল তা সেই সময়ের যুদ্ধ বিধ্বস্ত এবং অর্থনৈতিকভাবে দুর্বল পাকিস্তানের কাছে মোটেও ছিল না। এই বিশাল আর্থিক বাধা অতিক্রম করার জন্য ভুট্টো এক অভিনব এবং দূরদর্শী ভূকৌশলগত কূটনীতির আশ্রয় গ্রহণ করেন। ইতিহাসবিদ জাহিদ হুসাইন তার গবেষণায় দেখিয়েছেন যে ভুট্টো অত্যন্ত সফলভাবে পাকিস্তানের এই অস্তিত্বের সংকটকে সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি কৌশলগত হুমকি হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। 1974 সালে লাহোরে অনুষ্ঠিত ইসলামিক সামিট বা ইসলামী শীর্ষ সম্মেলনকে ভুট্টো অত্যন্ত নিপুণভাবে ব্যবহার করেছিলেন মধ্যপ্রাচ্যের ধনী রাষ্ট্রগুলোর কাছ থেকে সমর্থন এবং আর্থিক সহায়তা আদায় করার জন্য। বিশেষ করে লিবিয়ার তৎকালীন নেতা মুয়াম্মার গাদ্দাফি এবং সৌদি আরবের রাজ পরিবারের সাথে তিনি গভীর সম্পর্ক স্থাপন করেন। পাশ্চাত্য গবেষকদের অনেকেই মনে করেন যে লিবিয়া এবং সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক প্রকল্পে বিপুল পরিমাণ গোপন তহবিল সরবরাহ করেছিল। অ্যাড্রিয়ান লেভি এবং ক্যাথরিন স্কট ক্লার্ক তাদের ডিসেপশন গ্রন্থে দাবি করেছেন যে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি এই প্রকল্পকে ইসলামিক বোমা হিসেবে আখ্যায়িত করে সুটকেস ভর্তি করে নগদ অর্থ পাকিস্তানে পাঠিয়েছিলেন। যদিও অনেক পাকিস্তানি ইতিহাসবিদ এই ইসলামিক বোমা পরিভাষাটিকে পাশ্চাত্যের একটি অতি সরলীকৃত এবং বিদ্বেষপ্রসূত প্রচারণা বলে প্রত্যাখ্যান করেন, তবে এটা ঐতিহাসিকভাবে সত্য যে মধ্যপ্রাচ্যের পেট্রোডলার বা তেলের অর্থে প্রাপ্ত বিপুল আর্থিক সহায়তাই পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির প্রাথমিক পর্যায়ের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছিল। এই বিপুল আর্থিক প্রবাহের কারণেই মনির আহমদ খানের অধীনে পিএইসি তার গবেষণার পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি করতে সক্ষম হয়। প্রখ্যাত বিশ্লেষক হাসান আব্বাস তার পাকিস্তানস ড্রিফট ইন্টু এক্সট্রিমিজম গ্রন্থে উল্লেখ করেছেন যে ভুট্টোর এই কূটনৈতিক সফলতা শুধুমাত্র পারমাণবিক কর্মসূচির আর্থিক নিশ্চয়তাই প্রদান করেনি, বরং এটি পাকিস্তানের বিজ্ঞানীদের মনে এক নতুন ধরনের আত্মবিশ্বাস ও জাতীয়তাবাদী চেতনার জন্ম দিয়েছিল। অর্থের সংস্থান হওয়া সত্ত্বেও প্রযুক্তিগত এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে পারমাণবিক কর্মসূচির প্রাথমিক গতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারছিল না। মনির আহমদ খানের নেতৃত্বাধীন প্লুটোনিয়াম ভিত্তিক প্রকল্পটি অত্যন্ত ধীর গতির ছিল এবং ফরাসিদের উপর অতিমাত্রায় নির্ভরশীলতার কারণে তা বারবার হোঁচট খাচ্ছিল। ফ্রান্স আন্তর্জাতিক চাপের মুখে পড়ে ধীরে ধীরে তাদের প্রতিশ্রুতি থেকে সরে আসতে শুরু করে, যা ভুট্টোকে চরম হতাশায় নিমজ্জিত করে। এই অচলাবস্থা দূর করার জন্য এবং সামরিক বাহিনীর সরাসরি তত্ত্বাবধান নিশ্চিত করার জন্য জুলফিকার আলী ভুট্টো পারমাণবিক কর্মসূচির প্রশাসনিক কাঠামোতে একটি বড় ধরনের পরিবর্তন আনেন। তিনি সামরিক বাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন বা SWO এর ওপর এই প্রকল্পের অবকাঠামোগত নির্মাণের দায়িত্ব অর্পণ করেন। ইতিহাসবিদদের মতে এই সময়েই প্রজেক্ট 706 নামক অত্যন্ত গোপন কোড নেমের অধীনে সমগ্র পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে আন্তর্জাতিক চোখ এড়িয়ে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করা। তবে প্লুটোনিয়াম প্রক্রিয়াজাতকরণের পথে বারবার আন্তর্জাতিক বাধা আসার কারণে পারমাণবিক কর্মসূচির সাথে যুক্ত পাকিস্তানের নীতি নির্ধারকদের মধ্যে ক্রমশ এক গভীর হতাশা এবং অনিশ্চয়তার সৃষ্টি হতে থাকে। ইতিহাসবিদদের দৃষ্টিতে এই কাঠামোগত দুর্বলতা ও রাজনৈতিক অস্থিরতা পাকিস্তানের সমগ্র পারমাণবিক স্বপ্নকে এক বিশাল প্রশ্নবোধক চিহ্নের মুখে দাঁড় করিয়েছিল। অধ্যায় 5, আব্দুল কাদির খান এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তির যুগ। 70-এর দশকের মাঝামাঝি সময়ে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি যখন ফরাসি প্লুটোনিয়াম প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট চুক্তির অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক নানাবিধ কূটনৈতিক চাপের কারণে এক গভীর কাঠামোগত অচলাবস্থার মধ্যে নিপতিত হয়েছিল, ঠিক সেই চরম সংকটময় মুহূর্তে সম্পূর্ণ অপ্রত্যাশিত একটি দিক থেকে এক অভাবনীয় বাঁকবদলের সূচনা ঘটে। এই যুগান্তকারী পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে ছিলেন নেদারল্যান্ডসে কর্মরত একজন প্রায় অজ্ঞাত এবং তুলনামূলকভাবে তরুণ পাকিস্তানি ধাতুবিজ্ঞানী বা মেটালার্জিস্ট, যার নাম ডক্টর আব্দুল কাদির খান। ইতিহাসবিদ এবং বিশ্লেষক গর্ডন কোরেরা তার বহুল প্রশংসিত গবেষণা গ্রন্থ শপিং ফর বোমস এখানে অত্যন্ত বিস্তৃতভাবে বর্ণনা করেছেন কিভাবে একজন সাধারণ প্রবাসী বিজ্ঞানীর একটিমাত্র চিঠি পাকিস্তানের সমগ্র পারমাণবিক কৌশলের গতিপথ চিরতরে পরিবর্তন করে দিয়েছিল।
গর্ডন কোরেরার মতে সেই সময়ে ডক্টর খান নেদারল্যান্ডসের অ্যালমেলো শহরে অবস্থিত অত্যন্ত গোপনীয় এবং ইউরোপীয় কনজোর্ডিয়াম পরিচালিত ইউরেনকো নামক একটি অতি উন্নত পারমাণবিক গবেষণা স্থাপনায় সাব কন্ট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন। ইউরেনকো মূলত গ্যাস সেন্ট্রিফিউজ প্রযুক্তির মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ করত, যা ছিল প্লুটোনিয়াম প্রক্রিয়াজাতকরণের তুলনায় অত্যন্ত আধুনিক, সাশ্রয়ী এবং তুলনামূলকভাবে কম দৃশ্যমান একটি পদ্ধতি। 1974 সালের আগস্ট মাসে ডক্টর খান পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে সরাসরি একটি অত্যন্ত গোপন চিঠি লেখেন, যেখানে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে উল্লেখ করেন যে পাকিস্তানের উচিত অত্যন্ত জটিল এবং বাধাপ্রাপ্ত প্লুটোনিয়াম পথের পরিবর্তে সেন্ট্রিফিউজ প্রযুক্তির মাধ্যমে অতি দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দিকে অগ্রসর হওয়া। ডক্টর আব্দুল কাদির খানের এই অপ্রত্যাশিত চিঠি জুলফিকার আলী ভুট্টোর কাছে একটি বিশাল কৌশলগত মুক্তির বার্তা হিসেবে প্রতীয়মান হয়েছিল। ব্রিটিশ সাংবাদিক অ্যাড্রিয়ান লেভি এবং ক্যাথরিন স্কট ক্লার্ক তাদের অত্যন্ত চাঞ্চল্যকর গ্রন্থ ডিসেপশনে ডক্টর খানের নেদারল্যান্ডসের দিনগুলোর অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরেছেন। এই গ্রন্থ অনুযায়ী ডক্টর খান তার কর্মক্ষেত্রে জার্মান ভাষায় লেখা অত্যন্ত গোপনীয় সেন্ট্রিফিউজ ম্যানুয়ালগুলো ডাচ ভাষায় অনুবাদের বিশাল দায়িত্ব পেয়েছিলেন। এই অসাধারণ সুযোগকে কাজে লাগিয়ে তিনি সেন্ট্রিফিউজ ডিজাইনের অত্যন্ত সংবেদনশীল ব্লুপ্রিন্ট, যন্ত্রপাতির বিস্তারিত তালিকা এবং ইউরোপীয় সরবরাহকারীদের অত্যন্ত গোপনীয় ঠিকানাগুলো অত্যন্ত সুকৌশলে কপি করে নেন। ডক্টর খান অনুধাবন করেছিলেন যে আন্তর্জাতিক নজরদারি এড়িয়ে পাশ্চাত্যের বিভিন্ন সাধারণ কোম্পানির কাছ থেকে ছোট ছোট যন্ত্রাংশ কিনে সেগুলোকে পাকিস্তানে গোপনে একত্রিত করা খুব সহজেই সম্ভব। জুলফিকার আলী ভুট্টো ডক্টর খানের এই অভাবনীয় প্রস্তাবের গভীর সম্ভাবনা তাৎক্ষণিকভাবে উপলব্ধি করতে সক্ষম হন এবং অত্যন্ত দ্রুততার সাথে তাকে পাকিস্তানে ফিরে আসার জন্য বিশেষ নির্দেশ প্রদান করেন। 1975 সালের শেষের দিকে ডক্টর খান তার সমস্ত সংগৃহীত গোপন ব্লুপ্রিন্ট এবং ইউরোপীয় সরবরাহকারীদের অত্যন্ত দীর্ঘ তালিকা সাথে নিয়ে চিরতরে পাকিস্তানে প্রত্যাবর্তন করেন, যা পাকিস্তানের পরমাণু ইতিহাসে একটি সম্পূর্ণ নতুন অধ্যায়ের সূচনা করে। পাকিস্তানে ফিরে আসার পর ডক্টর আব্দুল কাদির খানকে প্রাথমিক পর্যায়ে পাকিস্তান পরমাণু শক্তি কমিশনের অধীনে কাজ করার দায়িত্ব প্রদান করা হয়, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই পিএসি এর তৎকালীন চেয়ারম্যান ডক্টর মুনির আহমদ খানের সাথে তার তীব্র পেশাগত দ্বন্দ্ব এবং পদ্ধতিগত মতবিরোধ প্রকাশ্যে চলে আসে। প্রখ্যাত গবেষক ফিরোজ হাসান খান তার অত্যন্ত প্রামাণ্য গ্রন্থ ইটিং গ্রাস দ্য মেকিং অব দ্য পাকিস্তানি বম্ব এখানে এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের অত্যন্ত বিশদ মনস্তাত্ত্বিক এবং কাঠামোগত বিশ্লেষণ উপস্থাপন করেছেন। ফিরোজ হাসান খানের মতে মুনির আহমদ খান ছিলেন অত্যন্ত নিয়মনিষ্ঠ এবং আমলাতান্ত্রিক পদ্ধতির অনুসারী, যিনি প্লুটোনিয়াম ভিত্তিক মূল প্রকল্পের প্রতি অত্যন্ত বেশি মাত্রায় প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। অন্যদিকে ডক্টর আব্দুল কাদির খান ছিলেন অত্যন্ত অস্থির, চরম উচ্চাকাঙ্ক্ষী এবং প্রথাগত আমলাতন্ত্রের প্রতি তীব্রভাবে বীতশ্রদ্ধ একজন বিজ্ঞানী। ডক্টর খান মনে করতেন যে পিএসি এর ধীরগতির আমলাতান্ত্রিক জটিলতা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মতো অত্যন্ত স্পর্শকাতর প্রকল্পের জন্য একটি বিশাল বাধা। এই তীব্র অচলাবস্থা নিরসনের জন্য জুলফিকার আলী ভুট্টো 1976 সালের জুলাই মাসে একটি অত্যন্ত সাহসী এবং যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পটিকে পিএসি এর নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ মুক্ত করে একটি সম্পূর্ণ স্বাধীন সংস্থায় রূপান্তরিত করেন এবং ডক্টর খানকে এর একক ও সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে সরাসরি নিয়োগ প্রদান করেন। এই স্বাধীন সংস্থাটি প্রথমে ইঞ্জিনিয়ারিং রিসার্চ ল্যাবরেটরিজ এবং পরবর্তীকালে ডক্টর খানের সম্মানে খান রিসার্চ ল্যাবরেটরিজ বা KRL নামে বহুল পরিচিতি লাভ করে। রাওয়ালপিন্ডির অদূরে কাহুটা নামক একটি অত্যন্ত দুর্গম এবং সুরক্ষিত পাহাড়ি এলাকাকে এই অতি গোপন প্রকল্পের প্রধান কেন্দ্র হিসেবে সুনির্দিষ্টভাবে নির্বাচন করা হয়। কাহুটা প্রকল্প শুরু হওয়ার সাথে সাথেই ডক্টর আব্দুল কাদির খান তার ইউরোপীয় অভিজ্ঞতা এবং চুরি করে আনা সরবরাহকারীদের তালিকা ব্যবহার করে এক অত্যন্ত চমকপ্রদ এবং বিশ্বব্যাপী বিস্তৃত গোপন ক্রয় নেটওয়ার্ক বা প্রকিউরমেন্ট নেটওয়ার্ক গড়ে তোলেন। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক হাসান আব্বাস তার পাকিস্তানস ড্রিফট ইনটু এক্সট্রিমিজম গ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ডক্টর খান অত্যন্ত সুকৌশলে সম্পূর্ণ পারমাণবিক সেন্ট্রিফিউজ প্ল্যান্টের নকশাকে অসংখ্য ছোট ছোট এবং আপাত দৃষ্টিতে নিরীহ অসামরিক যন্ত্রাংশে বিভক্ত করে ফেলেছিলেন। এরপর তিনি বিভিন্ন বেনামি কোম্পানি এবং ভুয়া এন্ড ইউজার সার্টিফিকেটের মাধ্যমে সুইজারল্যান্ড, জার্মানি, ব্রিটেন এবং নেদারল্যান্ডস থেকে সেই যন্ত্রাংশগুলো অত্যন্ত গোপনে ক্রয় করতে শুরু করেন। ইউরোপীয় রপ্তানি নিয়ন্ত্রণ সংস্থাগুলো এবং গোয়েন্দা সংস্থাগুলো প্রথম পর্যায়ে এই অত্যন্ত সূক্ষ্ম এবং খণ্ডিত ক্রয় প্রক্রিয়ার আসল উদ্দেশ্য অনুধাবন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল
এই অবিশ্বাস্য সাফল্যের মাধ্যমে পাকিস্তান আন্তর্জাতিক মহলের চোখে ধুলো দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে প্রয়োজনীয় প্রযুক্তি নিজেদের দেশে নিয়ে আসতে সক্ষম হয়। কাহুটা গবেষণাগারে দিনরাত নিরবচ্ছিন্ন পরিশ্রমের মাধ্যমে পাকিস্তানি বিজ্ঞানীরা এবং প্রকৌশলীরা ইউরোপ থেকে আনা নকশাগুলোকে নিজেদের মতো করে অত্যন্ত সফলভাবে উন্নত করতে শুরু করেন। ডক্টর খানের নেতৃত্বে তারা P1 এবং পরবর্তীতে আরও অনেক বেশি শক্তিশালী P2 সেন্ট্রিফিউজ অত্যন্ত সফলভাবে উদ্ভাবন করেন, যা দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষেত্রে এক অকল্পনীয় বিপ্লব সাধন করেছিল। এই বিশাল কাঠামোগত অর্জনের ক্ষেত্রে সামরিক বাহিনীর সার্বিক ভূমিকাও ছিল অত্যন্ত অনস্বীকার্য। তৎকালীন সামরিক প্রকৌশলী ব্রিগেডিয়ার জাহিদ আলী আকবর অত্যন্ত দৃঢ়তার সাথে কাহুটার সমস্ত ভৌত অবকাঠামো অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে নির্মাণের দায়িত্ব পালন করেন। ইতিহাসবিদ জর্জ পার্কোভিচ তার অত্যন্ত গবেষণাধর্মী ইন্ডিয়াস নিউক্লিয়ার বোম দ্য ইম্প্যাক্ট অন গ্লোবাল প্রলিফারেশন গ্রন্থে নিবিড়ভাবে বিশ্লেষণ করেছেন যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথে পাকিস্তানের এই যুগান্তকারী সাফল্যের কারণেই দেশটি অত্যন্ত দ্রুততার সাথে ভারতের পারমাণবিক সক্ষমতার সমকক্ষ হওয়ার যোগ্যতা অর্জন করেছিল। প্লুটোনিয়াম প্রক্রিয়াজাতকরণ নিয়ে আন্তর্জাতিক মহলে যখন প্রবল শোরগোল এবং কূটনৈতিক চাপ চলছিল, তখন ঠিক সেই দুর্লভ সুযোগে কাহুটার অত্যন্ত গোপন ভূগর্ভস্থ সুড়ঙ্গে ডক্টর খানের সেন্ট্রিফিউজগুলো অত্যন্ত নিঃশব্দে এবং নিরবিচ্ছিন্নভাবে ইউরেনিয়ামকে অস্ত্র গ্রেড মাত্রায় অত্যন্ত সফলতার সাথে সমৃদ্ধ করার কাজ অত্যন্ত সুনিপুণভাবে চালিয়ে যাচ্ছিল। ডক্টর আব্দুল কাদের খানের এই অনন্য প্রযুক্তিগত অবদান এবং তার নিজস্ব উদ্যোগে গড়ে তোলা বিশ্বব্যাপী বিস্তৃত সেই গোপন সরবরাহ নেটওয়ার্কই মূলত পাকিস্তানের পারমাণবিক স্বপ্নকে একটি অত্যন্ত সফল, সুদৃঢ় এবং বাস্তব রূপ প্রদানের সবচেয়ে প্রধান অনুঘটক হিসেবে অবিস্মরণীয় কাজ করেছিল। এই অভাবনীয় প্রযুক্তিগত উত্তরণ রাষ্ট্রটির ইতিহাসে চরম গৌরবের পাশাপাশি একটি নতুন কৌশলগত বাস্তবতায় স্থায়ী জন্ম দিয়েছিল, যা সমগ্র এশিয়ার ভবিষ্যৎ দীর্ঘস্থায়ী নিরাপত্তাকে চিরকালের জন্য বদলে দিতে সক্ষম হয়েছিল। অধ্যায় 6: আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা এবং গোয়েন্দা তৎপরতার সংকট। 70-এর দশকের শেষ ভাগ এবং 80-র দশকের পুরোটা সময় জুড়ে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক রাজনীতির এক অত্যন্ত উত্তপ্ত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। কাহুটা প্রকল্পের ক্রমবর্ধমান অগ্রগতি এবং ডক্টর আব্দুল কাদের খানের নেতৃত্বাধীন গোপন ক্রয় নেটওয়ার্কের কার্যকলাপ পশ্চিমা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোর নজর এড়াতে সক্ষম হয়নি। পাকিস্তানের এই পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র বিস্তারের ভয়াবহ ঝুঁকি হিসেবে চিহ্নিত হয়। ইতিহাসবিদ এবং সাংবাদিক স্টিভ কল তার বহুল আলোচিত গ্রন্থ গোস্ট ওয়ার্স: দ্য সিক্রেট হিস্ট্রি অফ দ্য CIA, আফগানিস্তান অ্যান্ড বিন লাদেন গ্রন্থে বর্ণনা করেছেন যে এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA অত্যন্ত নিবিড়ভাবে পাকিস্তানের পারমাণবিক কার্যক্রমের ওপর নজরদারি শুরু করে। মার্কিন নীতি নির্ধারকদের কাছে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা অর্জন ছিল দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য এক বড় ধরনের হুমকি। বিশেষ করে মার্কিন কংগ্রেস এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নীতি নির্ধারকরা পাকিস্তানের এই গোপন কর্মসূচির বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য চাপ প্রয়োগ করতে শুরু করেন। আন্তর্জাতিক মহলের এই তীব্র চাপ ছিল তৎকালীন পাকিস্তানের সামরিক সরকারের জন্য এক বিশাল কূটনৈতিক চ্যালেঞ্জ, যা দেশটির অর্থনৈতিক এবং সামরিক সহায়তার উপর মারাত্মক প্রভাব ফেলেছিল। পাশ্চাত্যের দেশগুলো পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বাণিজ্যিক এবং প্রযুক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করার জন্য একজোট হয়। জার্মানি, ব্রিটেন, সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডসের মতো উন্নত দেশগুলো পাকিস্তানগামী যে কোনো সন্দেহজনক যন্ত্রাংশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। অ্যাড্রিয়ান লেভি এবং ক্যাথরিন স্কট ক্লার্ক তাদের ডিসেপশন গ্রন্থে অত্যন্ত বিস্তারিতভাবে তুলে ধরেছেন যে এই নিষেধাজ্ঞাগুলো পাকিস্তানকে পঙ্গু করার জন্য যথেষ্ট ছিল না, কারণ ডক্টর আব্দুল কাদের খান ইতিমধ্যে এক জটিল এবং বহুমুখী গোপন সরবরাহ চেইন গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। এই নেটওয়ার্কটি বিভিন্ন দেশের ভুয়া কোম্পানিগুলোর মাধ্যমে অত্যন্ত দক্ষতার সাথে নিষেধাজ্ঞার ফাঁক ফোকর খুঁজে বের করত। তবুও আন্তর্জাতিক এই বিধি নিষেধগুলোর কারণে পাকিস্তানের প্রযুক্তিগত অগ্রগতি অত্যন্ত ধীরগতির এবং ব্যয়বহুল হয়ে পড়েছিল। নিষেধাজ্ঞাগুলো কেবল যন্ত্রাংশ কেনা কঠিন করে তোলেনি, বরং বৈশ্বিক রাজনীতিতে পাকিস্তানের ভাবমূর্তিকে অত্যন্ত নেতিবাচকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল, যার ফলে তৎকালীন সামরিক শাসক জেনারেল জিয়াউল হক আন্তর্জাতিক মঞ্চে একাকিত্বের শিকার হয়েছিলেন। এই সময়ে গোয়েন্দা তৎপরতা এবং গুপ্তচর বৃত্তির এক চরম নাটকীয় যুদ্ধ শুরু হয়।
কাহুটা প্রকল্পের অন্দরে এবং বাইরে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলো পাকিস্তানের পারমাণবিক গোপন তথ্য সংগ্রহের জন্য মরিয়া হয়ে ওঠে। প্রখ্যাত ইতিহাসবিদ রবার্ট গেটস তার আত্মজীবনীমূলক গ্রন্থ ফ্রম দ্য শ্যাডোজ গ্রন্থে সিআইএর পাকিস্তান কেন্দ্রিক অত্যন্ত গোপনীয় অভিযানের কিছু অংশ উন্মোচন করেছেন। গেটসের বর্ণনা অনুযায়ী মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো পাকিস্তানের পারমাণবিক বিজ্ঞানীদের গতিবিধি, ল্যাবরেটরির ভেতরকার খবর এবং বিদেশ থেকে আসা সরঞ্জামের চালানগুলো ট্র্যাক করার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছিল। এই তৎপরতার ফলে অনেক পাকিস্তানি বিজ্ঞানীকে বিদেশে চরম হেনস্থা এবং চাপের মুখোমুখি হতে হয়। ঠিক এই সময়ে পাকিস্তানের পাল্টা গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত তৎপর হয়ে উঠেছিল, যারা বিদেশি গুপ্তচরদের চিহ্নিত করার এবং প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোরতম ব্যবস্থা গ্রহণ করেছিল। এই স্নায়ুযুদ্ধের মতো পরিস্থিতি পাকিস্তানের ভেতর এক ধরনের চরম আতঙ্ক ও গোপনীয়তার সংস্কৃতি তৈরি করেছিল, যা বিজ্ঞানীদের মানসিক ও পেশাগত জীবনের ওপর গভীর চাপ সৃষ্টি করেছিল। 80-র দশকের শুরুতে পাকিস্তান এক কঠিন কূটনৈতিক দ্বিধাদ্বন্দ্বের সম্মুখীন হয়। একদিকে তারা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য আন্তর্জাতিক মহলের প্রবল শাস্তির ভয় পাচ্ছিল, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক আফগানিস্তান দখলের ঘটনা পরিস্থিতি সম্পূর্ণ বদলে দেয়। সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য পাকিস্তান তখন এক অপরিহার্য মিত্র হিসেবে আবির্ভূত হয়। ইতিহাসবিদ স্টিভ কল তার গবেষণায় দেখিয়েছেন যে আফগানিস্তানে সোভিয়েতদের বিরুদ্ধে লড়াই করার জন্য পাকিস্তানের সাহায্যের উপর নির্ভর করতে বাধ্য হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির প্রতি কিছুটা নমনীয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে বাধ্য হয়েছিল। মার্কিন প্রশাসন এবং প্রেসিডেন্ট রোনাল্ড রিগান পাকিস্তান থেকে মুখ ফিরিয়ে নিতে পারেননি, কারণ তাদের জন্য সোভিয়েতদের হারানো ছিল তখন সর্বোচ্চ ভূ রাজনৈতিক লক্ষ্য। এই কূটনৈতিক সুযোগের সদ্ব্যবহার করে পাকিস্তান অত্যন্ত ধূর্ততার সাথে পারমাণবিক কর্মসূচির গোপন কাজগুলো চালিয়ে যায়। তারা একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশাল সামরিক ও অর্থনৈতিক সাহায্য নিতে থাকে, অন্যদিকে কাহুটার গোপন গবেষণাগারে সেন্ট্রিফিউজ প্রযুক্তির উৎকর্ষ সাধনে কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করেনি। এই সময়কার আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল আন্তর্জাতিক চাপ ও গোয়েন্দা তৎপরতার মোকাবিলায় পাকিস্তানের কূটনৈতিক কৌশল। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এবং উচ্চপদস্থ আমলারা অত্যন্ত বিচক্ষণতার সাথে পশ্চিমা বিশ্বের সাথে আলাপ আলোচনা বজায় রেখেছিলেন। তারা বারবার দাবি করেছিলেন যে পাকিস্তানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ অসামরিক এবং শুধুমাত্র শক্তির চাহিদা মেটানোর জন্য, কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো এবং বিভিন্ন দেশের গোয়েন্দা রিপোর্ট এই দাবিকে বারবার প্রত্যাখ্যান করেছিল। ডেনিস কাক্স তার দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড পাকিস্তান 1947-2000 গ্রন্থে বিশ্লেষণ করেছেন যে এই সময়কালে পারমাণবিক কর্মসূচি পাকিস্তানের জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। নিষেধাজ্ঞার কারণে পাকিস্তানের অর্থনীতি যখন বিপর্যস্ত, তখনও দেশের সাধারণ মানুষের একাংশের মধ্যে পারমাণবিক প্রকল্পের প্রতি এক ধরনের জাতীয়তাবাদী উন্মাদনা লক্ষ্য করা গিয়েছিল। তারা মনে করত যে এই নিষেধাজ্ঞাসমূহ হলো পশ্চিমা বিশ্বের এক ধরনের গভীর ষড়যন্ত্র, যা পাকিস্তানের সার্বভৌমত্বকে খর্ব করার জন্য তৈরি করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি এবং আন্তর্জাতিক বিধিনিষেধ সত্ত্বেও 80-র দশকের মাঝামাঝি নাগাদ পাকিস্তান প্রযুক্তিগতভাবে এক বিশাল মাইলফলক অর্জন করে। ডক্টর আব্দুল কাদির খান এবং তার সহকর্মীরা অত্যন্ত সফলভাবে তাদের সেন্ট্রিফিউজগুলোর নকশা ও কার্যক্ষমতা বহুগুণ বৃদ্ধি করতে পেরেছিলেন। পাকিস্তানের এই পারমাণবিক অগ্রযাত্রাকে থামানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমস্ত কূটনৈতিক, গোয়েন্দা এবং অর্থনৈতিক প্রচেষ্টা কার্যত ব্যর্থতায় পর্যবসিত হয়। ইতিহাসবিদদের মতে এই সময়ের ঘটনা প্রবাহ প্রমাণ করে যে যখন কোনো রাষ্ট্র অস্তিত্ব রক্ষার স্বার্থে পারমাণবিক সক্ষমতাকে সর্বোচ্চ জাতীয় অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করে, তখন বাইরের নিষেধাজ্ঞা বা গোয়েন্দা চাপ সেটিকে দীর্ঘমেয়াদে আটকানোর ক্ষমতা রাখে না। নিষেধাজ্ঞাগুলো হয়তো পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির গতিপথকে কিছুটা বিলম্বিত করেছিল, কিন্তু সেটিকে স্থায়ীভাবে থামানোর সক্ষমতা কোনো পরাশক্তির ছিল না। এই দশকে পাকিস্তান অত্যন্ত সাহসের সাথে আন্তর্জাতিক চাপ মোকাবিলা করে তাদের পারমাণবিক লক্ষ্য অর্জনের পথে এক অদম্য গতিতে এগিয়ে গিয়েছিল, যা বিশ্ব রাজনীতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংঘাতপূর্ণ অধ্যায় হিসেবে ইতিহাসে স্থায়ীভাবে স্থান করে নিয়েছে। অধ্যায় 7, 1998 সালের পারমাণবিক পরীক্ষা এবং পাকিস্তানের পারমাণবিক ক্ষমতা অর্জন। 90-এর দশকের শেষ ভাগে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিবেশে এক অভূতপূর্ব পরিবর্তন সূচিত হয়, যা এই অঞ্চলের নাজুক সামরিক ভারসাম্যকে সম্পূর্ণভাবে নাড়িয়ে দেয়। 1998 সালের 11 মে ভারত রাজস্থান মরুভূমির পোখরানে ধারাবাহিকভাবে একাধিক ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করার আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করে।
ভারতের এই আকস্মিক সামরিক পদক্ষেপ পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক এস্টাবলিশমেন্টের মধ্যে এক তীব্র মনস্তাত্ত্বিক আলোড়নের সৃষ্টি করে। ইতিহাসবিদ ফিরোজ হাসান খান তার প্রামাণ্য গ্রন্থ ইটিং গ্রাস দ্য মেকিং অব দ্য পাকিস্তানি বম্ব গ্রন্থে বলেছেন যে ভারতের এই পরীক্ষার পরপরই পাকিস্তানের ভেতরে অস্তিত্বের সংকট পুনরায় তীব্র আকার ধারণ করতে শুরু করে। ফিরোজ হাসান খানের মতে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সরকার এক ভয়াবহ কৌশলগত দোটানার মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল। একদিকে ছিল নিজস্ব সামরিক শক্তি প্রদর্শনের জন্য জনগণ এবং সামরিক বাহিনীর প্রবল চাপ, অন্যদিকে ছিল আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সুস্পষ্ট হুমকি। ভারতের পারমাণবিক পরীক্ষার পরপরই বিশ্ব পরাশক্তিগুলো দক্ষিণ এশিয়ার পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য অত্যন্ত মরিয়া হয়ে ওঠে। ইতিহাসবিদ জাহিদ হুসাইন তার গবেষণায় উল্লেখ করেছেন যে সেই সংকটময় মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে একাধিকবার টেলিফোন করে পারমাণবিক পরীক্ষা না চালানোর জন্য অত্যন্ত জোরালো অনুরোধ করেছিলেন। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে তখন পাকিস্তানকে বিপুল পরিমাণ নগদ আর্থিক সহায়তা এবং আধুনিক সমরাস্ত্র সরবরাহের বিশাল প্রলোভন দেখানো হয়েছিল। কিন্তু পাকিস্তানের সামরিক নেতৃত্ব এবং নওয়াজ শরীফের মন্ত্রিসভা গভীরভাবে বিশ্বাস করতেন যে এই মুহূর্তে পারমাণবিক সক্ষমতা প্রদর্শন না করলে দক্ষিণ এশিয়ায় ভারতের নিরঙ্কুশ সামরিক আধিপত্য চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে। সামরিক নীতি নির্ধারকদের ধারণা ছিল যে ভারত যদি পারমাণবিক রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে এবং পাকিস্তান শুধুমাত্র প্রলোভনে নীরব থাকে, তবে ভবিষ্যতের যে কোনো বড় সংঘাতে পাকিস্তান চরমভাবে ব্ল্যাকমেইলের শিকার হবে। রাষ্ট্রের দীর্ঘমেয়াদী নিরাপত্তার স্বার্থে সাময়িক অর্থনৈতিক কষ্ট সহ্য করার বিষয়টিকে তারা অধিকতর যুক্তিসঙ্গত বলে মনে করেছিলেন। অতএব সমস্ত আন্তর্জাতিক চাপ এবং প্রলোভন দৃঢ়ভাবে উপেক্ষা করে পাকিস্তান সরকার তাদের নিজস্ব পারমাণবিক পরীক্ষা পরিচালনার জন্য একটি ঐতিহাসিক এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়। 28 মে 1998 তারিখটি পাকিস্তানের জাতীয় ইতিহাসে একটি অত্যন্ত যুগান্তকারী দিন হিসেবে চিরকাল চিহ্নিত হয়ে থাকবে। এই দিনে বেলুচিস্তানের অত্যন্ত দুর্গম চাগাই পাহাড়ের গভীরে পাকিস্তান অত্যন্ত সফলভাবে তাদের প্রথম ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষাগুলো সম্পন্ন করে। গবেষক পিটার লাভয় তার প্রামাণ্য গ্রন্থ দ্য অরিজিনস অফ ভিক্টরি দ্য 1998 সাউথ এশিয়ান নিউক্লিয়ার টেস্ট এই গ্রন্থে ঐতিহাসিক এই পরীক্ষার অত্যন্ত বিশদ এবং রোমাঞ্চকর বিবরণ অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরেছেন। পিটার লাভয়ের প্রদত্ত বর্ণনা অনুযায়ী চাগাই পাহাড়ের কঠিন পাথরের অভ্যন্তরে বহু আগে থেকেই খনন করে রাখা বিশেষ সুড়ঙ্গগুলোতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র থেকে অত্যন্ত গোপনে আনা পারমাণবিক সরঞ্জামগুলো অত্যন্ত নিপুণভাবে স্থাপন করা হয়েছিল। এই পুরো প্রক্রিয়াটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাকিস্তান পরমাণু শক্তি কমিশনের প্রথিতযশা বিজ্ঞানী ডক্টর সামার মোবারকমান্দ এবং তার অত্যন্ত দক্ষ কারিগরি দল এই সমগ্র বিস্ফোরণ প্রক্রিয়ার সার্বিক নেতৃত্ব প্রদান করেছিলেন। ঠিক বেলা 3:16 যখন কন্ট্রোল রুম থেকে বাটনটি টেপা হয়, তখন এক প্রচণ্ড বিস্ফোরণে সমগ্র পাহাড়টি প্রবলভাবে কেঁপে ওঠে। ভূগর্ভস্থ পারমাণবিক প্রতিক্রিয়ার ফলে সৃষ্ট তাপমাত্রায় পাহাড়ের বাইরের পাথরের রং সম্পূর্ণ পরিবর্তন হয়ে ধবধবে সাদা আকার ধারণ করে। এই দৃশ্যমান পরিবর্তনের মাধ্যমে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে সমগ্র বিশ্বকে জানিয়ে দেয় যে তারা এখন থেকে বিশ্বের 7ম এবং প্রথম মুসলিম প্রধান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। এই অভাবনীয় এবং অনন্য বৈজ্ঞানিক সাফল্য ছিল সমগ্র জাতির জন্য অত্যন্ত গৌরবের একটি বিষয়। চাগাইয়ের সাফল্যের ঠিক 2 দিন পর 30 মে পাকিস্তান কুরআন মরুভূমিতে প্লুটোনিয়াম ভিত্তিক আরও একটি ক্ষুদ্র মাত্রার ভূগর্ভস্থ পরীক্ষা সম্পন্ন করে। ইতিহাসবিদ জর্জ পার্কোভিচ তার অত্যন্ত প্রামাণ্য এবং বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়াস নিউক্লিয়ার বোম্ব এখানে অত্যন্ত নিবিড়ভাবে বিশ্লেষণ করেছেন যে পাকিস্তানের এই সফল পরীক্ষাগুলো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ইতিহাসে এক নতুন ধরনের কৌশলগত স্থিতি বা স্ট্র্যাটেজিক স্ট্যাবিলিটি তৈরি করেছিল। জর্জ পার্কোভিচের মতে পারমাণবিক অস্ত্র থাকার ফলে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে যে কোনো ধরনের বড় মাপের প্রচলিত সামরিক আক্রমণ চালানোর আগে হাজারবার চিন্তা করতে বাধ্য হচ্ছে। পারমাণবিক অস্ত্র মূলত উভয় রাষ্ট্রের মধ্যে সর্বাত্মক যুদ্ধের একটি চূড়ান্ত প্রতিরোধক বা ডিটারেন্স হিসেবে কাজ করতে শুরু করে। পারমাণবিক পরীক্ষার পরপরই পাকিস্তান এবং ভারত উভয় রাষ্ট্রই আন্তর্জাতিক সম্প্রদায়ের অত্যন্ত কঠোর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞার কবলে পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্র গ্লেন সংশোধনীর অধীনে পাকিস্তানের ওপর ব্যাপক অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করে, যার ফলে বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক আর্থিক সহায়তা সম্পূর্ণ স্থগিত হয়ে যায়। দেশটির অর্থনীতি চরম বিপর্যয়ের মুখে পড়ে এবং মুদ্রাস্ফীতি ভয়াবহ আকার ধারণ করে। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানের অভ্যন্তরে এক বাঁধ ভাঙা জাতীয়তাবাদী উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছিল।
প্রখ্যাত বিশ্লেষক হাসান আব্বাস তার পাকিস্তানস ড্রিফট ইনটু এক্সট্রিমিজম গ্রন্থে এই জাতীয়তাবাদী আবেগের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। তার মতে সাধারণ মানুষের কাছে বোমাটি কেবল একটি সামরিক অস্ত্র ছিল না, এটি ছিল মর্যাদার প্রতীক। হাসান আব্বাস অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এই পারমাণবিক সক্ষমতা অর্জনের মাধ্যমে পাকিস্তান তাদের দীর্ঘদিনের লালিত অস্তিত্বের সংকট থেকে মনস্তাত্ত্বিকভাবে মুক্তি পেতে সক্ষম হয়েছিল। পাকিস্তানের সামরিক নেতৃত্ব এবং রাজনৈতিক নীতি নির্ধারকরা অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে জাতীয় নিরাপত্তার মূল চাবিকাঠি একবার অর্জিত হওয়ার পর এই সাময়িক আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ্য করা দেশের জন্য মোটেও অসম্ভব কোনো কাজ নয়। তাদের দৃষ্টিতে রাষ্ট্রের দীর্ঘস্থায়ী নিরাপত্তা এবং সার্বভৌমত্বের কাছে সাময়িক অর্থনৈতিক কষ্ট ছিল অত্যন্ত তুচ্ছ একটি বিষয়। এই পরীক্ষার মাধ্যমে পাকিস্তান সমগ্র বিশ্বকে প্রমাণ করে দিয়েছিল যে তারা সীমিত সম্পদ এবং চরম প্রতিকূলতা সত্ত্বেও প্রযুক্তিগতভাবে অত্যন্ত উন্নত এক সামরিক সক্ষমতা অর্জন করতে পুরোপুরি সক্ষম। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো পাকিস্তানের বৈজ্ঞানিক সক্ষমতাকে আগে খাটো করে দেখলেও চাগাইয়ের বিস্ফোরণ তাদের সমস্ত হিসাব নিকাশ এবং সমীকরণকে সম্পূর্ণভাবে উল্টে দিয়েছিল। পাকিস্তানের এই পারমাণবিক কর্মসূচি কেবল একটি সাধারণ বৈজ্ঞানিক বা প্রযুক্তিগত সাফল্য ছিল না, বরং এটি ছিল একটি দুর্বল রাষ্ট্রের দীর্ঘকালীন টিকে থাকার যুদ্ধের এক চূড়ান্ত বিজয়। ইতিহাসবিদরা ব্যাপকভাবে একমত যে 1998 সালের মে মাসের এই পরীক্ষাগুলো পাকিস্তানের সমগ্র ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ কৌশলগত ঘটনা ছিল, যার প্রভাব আজও দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গভীরভাবে অনুভূত হয়। পারমাণবিক রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক মঞ্চের আত্মপ্রকাশ করার ফলে পাকিস্তান বিশ্ব রাজনীতিতে এক সম্পূর্ণ ভিন্ন মর্যাদায় আসীন হতে সক্ষম হয়। এটি তাদেরকে নতুন পরিচয় দেয়। এই অর্জন কোনো একক ব্যক্তির সাফল্য ছিল না, বরং এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং বিজ্ঞানীদের সম্মিলিত প্রচেষ্টার চূড়ান্ত ফসল। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ডক্টর আব্দুল কাদির খানের নিরলস প্রচেষ্টা এবং কাহুটা গবেষণাগারের সফলতা ছিল এই ঐতিহাসিক অর্জনের মূল চালিকা শক্তি। যদিও এই দীর্ঘ যাত্রাপথে অনেক বিতর্ক, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং চরম গোপনীয়তার বেড়াজাল ছিল, তবুও 1998 সালের মে মাসের সেই বিস্ফোরণগুলো সব বিতর্কের সাময়িক অবসান ঘটেছিল। এটি ছিল 1947 সাল থেকে শুরু হওয়া এক দীর্ঘ এবং চূড়ান্ত পরিণতি, যা দেশটিকে এক নতুন এবং সুরক্ষিত ভবিষ্যতের দিকে নিয়ে গিয়েছিল। পাকিস্তানের এই পারমাণবিক ইতিহাস আজও একটি সুরক্ষিত রাষ্ট্রের দৃঢ় সংকল্পের প্রতীক হিসেবে টিকে রয়েছে। অধ্যায় 8, ঐতিহাসিক উত্তরাধিকার, কৌশলগত পরিণতি এবং ইতিহাসের বিতর্ক। 1998 সালের ঐতিহাসিক পারমাণবিক পরীক্ষার মধ্য দিয়ে পাকিস্তান সফলভাবে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক এবং কৌশলগত প্রেক্ষাপট এক সম্পূর্ণ নতুন যুগে প্রবেশ করে। এই অভাবনীয় পারমাণবিক সক্ষমতা অর্জনের ঘটনাটি কেবল সামরিক শক্তির একটি সাধারণ প্রদর্শনী ছিল না, বরং এটি ছিল পাকিস্তানের দীর্ঘদিনের রাষ্ট্রীয় দর্শনের এক চূড়ান্ত পরিণতি। প্রখ্যাত ইতিহাসবিদ এবং নিরাপত্তা বিশ্লেষক হাসান আব্বাস তার বহুল পঠিত পাকিস্তানস ড্রিফট ইনটু এক্সট্রিমিজম গ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে পারমাণবিক অস্ত্র অর্জনের ফলে পাকিস্তানের সামগ্রিক প্রতিরক্ষা নীতিতে এক ধরনের কাঠামোগত স্থিতিশীলতা এবং মনস্তাত্ত্বিক আত্মতুষ্টির জন্ম হয়েছিল, যা পূর্বে সম্পূর্ণ অনুপস্থিত ছিল। এই অর্জনটি দীর্ঘকালীন অস্তিত্বের সংকটের সমাধান করেছিল। অনেক সামরিক বিশেষজ্ঞ এবং ঐতিহাসবিদ গভীরভাবে মনে করেন যে এই পারমাণবিক সক্ষমতা অর্জনের ফলে সরাসরি ও প্রচলিত সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে এলেও পাকিস্তান ও ভারতের মধ্যে প্রক্সি ওয়ার বা গোপন সামরিক সংঘর্ষের একটি অত্যন্ত ভয়াবহ নতুন মাত্রা যুক্ত হয়েছিল। 1999 সালের কার্গিল যুদ্ধের সময় এই পারমাণবিক ছায়ার নিচে যে চরম উত্তেজনা তৈরি হয়েছিল তা ইতিহাসবিদদের জন্য এক গভীর গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গবেষক ফিরোজ হাসান খান তার ইটিং গ্রাস দ্য মেকিং অব দ্য পাকিস্তানি বম গ্রন্থে অত্যন্ত বিস্তারিতভাবে বিশ্লেষণ করেছেন কিভাবে পারমাণবিক প্রতিরোধ বা ডিটারেন্সের এই নতুন ধারণাটি অত্যন্ত সংবেদনশীল এবং বিপজ্জনক পথে পরিচালিত হয়েছিল। এটি ছিল এক স্নায়ুযুদ্ধ। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির এই ঐতিহাসিক উত্তরাধিকার কেবল আঞ্চলিক কৌশলগত স্থিতিশীলতার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ডক্টর আব্দুল কাদির খানের নেতৃত্বাধীন পারমাণবিক প্রযুক্তি বিস্তারের বৈশ্বিক নেটওয়ার্ক নিয়ে আন্তর্জাতিক মহলে যে গভীর বিতর্ক ও চরম উদ্বেগ সৃষ্টি হয়েছিল তা পাকিস্তানের রাষ্ট্রীয় ভাবমূর্তির উপর এক অপরিসীম নেতিবাচক প্রভাব ফেলেছিল। প্রখ্যাত ইতিহাসবিদ গর্ডন কোরেরা তার শপিং ফর বোমস গ্রন্থে অত্যন্ত নিবিড়ভাবে দেখিয়েছেন কিভাবে ব্যক্তিগত পর্যায়ে পারমাণবিক গোপনীয়তার এই বিস্তার বৈশ্বিক নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এই প্রসার ছিল বিশ্ব রাজনীতির অন্যতম কালো অধ্যায়।
যা পরাশক্তিগুলোকে অত্যন্ত গভীরভাবে আতঙ্কিত করে তুলেছিল। এই অপ্রত্যাশিত বৈশ্বিক ঘটনা পাকিস্তানের সামরিক এবং বেসামরিক প্রশাসনকে আন্তর্জাতিক মহলে এক অত্যন্ত কঠিন ও ব্যাখ্যাপ্রসূত পরিস্থিতির মুখোমুখি করেছিল। সমসাময়িক ইতিহাসবিদদের মধ্যে আজও এই বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে যে এই বিশ্বব্যাপী গোপন নেটওয়ার্কের কার্যকলাপ সম্পর্কে তৎকালীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ঠিক কতটুকু পূর্বজ্ঞান ছিল এবং কতটুকু এটি শুধুমাত্র একক বৈজ্ঞানিক উচ্চাভিলাষের ফল ছিল। পাকিস্তান সরকার পরবর্তীতে এই ভয়াবহ দায়ভার থেকে নিজেদের সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করলেও আন্তর্জাতিক সম্প্রদায় একটি পারমাণবিক রাষ্ট্র হিসেবে পাকিস্তানের চরম দায়বদ্ধতাকে অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিল। এর ফলে পারমাণবিক নিরাপত্তার বিশ্বজনীন মানদণ্ডগুলো সম্পর্কে পাকিস্তানের ভূমিকা নিয়ে দীর্ঘস্থায়ী একটি আন্তর্জাতিক সংশয় এবং স্থায়ী কূটনৈতিক গভীর অবিশ্বাসের জন্ম হয়েছিল। পারমাণবিক কর্মসূচির এই বিশাল ঐতিহাসিক উত্তরাধিকারের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে সামরিক বাহিনীর সম্পূর্ণ অপ্রতিদ্বন্দ্বী প্রভাব। আয়েশা জালালের অকাট্য মতানুসারে পারমাণবিক অস্ত্র এখন দেশের জাতীয় নিরাপত্তার এমন একটি চূড়ান্ত রক্ষা কবচ যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও চাবিকাঠি শুধুমাত্র সেনাবাহিনীর হাতে কুক্ষিগত। এর প্রত্যক্ষ ফলে পাকিস্তানের ভঙ্গুর গণতান্ত্রিক প্রক্রিয়া এবং বেসামরিক শাসন ব্যবস্থা দীর্ঘমেয়াদী এক চরম প্রাতিষ্ঠানিক এবং রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পতিত হয়েছিল। জাতীয় সর্বোচ্চ নিরাপত্তার নামে সামরিক বাহিনীর এই ব্যাপক ও নিরঙ্কুশ কর্তৃত্ব পাকিস্তানের রাজনৈতিক সংস্কৃতিতে এক গভীর কাঠামোগত প্রভাব ফেলেছিল। এই অব্যাহত সামরিকীকরণের ফলে রাষ্ট্রের অপরিহার্য শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক ভৌত অবকাঠামোর চেয়ে সামরিক বাজেট এবং গোপন পারমাণবিক গবেষণার উপর রাষ্ট্রীয় সম্পদের সিংহভাগ ব্যয় করার এক প্রবল স্থায়ী প্রবণতা তৈরি হয়েছিল। ইতিহাসবিদদের সর্বসম্মত দৃষ্টিতে আধুনিক পাকিস্তানের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের পথে এটি একটি অত্যন্ত বড় ধরনের কাঠামোগত বাধা হিসেবে সর্বজনীনভাবে স্বীকৃত। জর্জ পার্কোভিচ তার ইন্ডিয়াস নিউক্লিয়ার বোম গ্রন্থে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে অত্যন্ত সীমিত সম্পদ সত্ত্বেও পাকিস্তান যে প্রযুক্তিগত মাইলফলক স্পর্শ করেছিল তা বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রের পক্ষেও প্রায় সম্পূর্ণ অসম্ভব ছিল। এটি নিঃসন্দেহে পাকিস্তানের নিবেদিত প্রাণ বিজ্ঞানীদের মেধা এবং রাষ্ট্রীয় চূড়ান্ত লক্ষ্যের প্রতি তাদের অবিচল নিষ্ঠার এক অনন্য ঐতিহাসিক প্রমাণ হিসেবে স্বীকৃত। তবে এই অবিস্মরণীয় সাফল্যের পেছনে থাকা চড়া মূল্য অর্থাৎ কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, তীব্র কূটনৈতিক বিচ্ছিন্নতা এবং দীর্ঘস্থায়ী অর্থনৈতিক স্থবিরতা দেশটিকে আজীবন নিঃশব্দে বহন করতে হয়েছে। সমসাময়িক ইতিহাসবিদরা আজও এই মৌলিক বিষয়ে নিবিড়ভাবে বিতর্ক করেন যে পারমাণবিক অস্ত্র অর্জন কি সত্যিই পাকিস্তানের ভৌগোলিক নিরাপত্তা চূড়ান্তভাবে নিশ্চিত করতে পেরেছে, নাকি এটি রাষ্ট্রকে এক চিরস্থায়ী আঞ্চলিক উত্তেজনার জটিল গোলকধাঁধায় চিরতরে আটকে ফেলেছে। এই কঠিন প্রশ্নের সঠিক উত্তর আজও আধুনিক দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির সবচেয়ে বড় এবং সবচেয়ে অমীমাংসিত কৌশলগত রহস্য হিসেবে রয়ে গেছে। পাকিস্তানের পারমাণবিক ইতিহাসের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় পাঠ হল বৈশ্বিক পরাশক্তির সাথে সম্পর্কের টানাপোড়েন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক কখনো কৌশলগত মিত্রতার চরম শিখরে পৌঁছাতে সক্ষম হয়েছে, আবার কখনো গভীর অবিশ্বাস ও কঠোর নিষেধাজ্ঞার অতলে তলিয়ে গেছে। প্রখ্যাত গবেষক ডেনিস কাক্স তার দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড পাকিস্তান এই গ্রন্থে অত্যন্ত নিখুঁতভাবে দেখিয়েছেন যে পাকিস্তানের গোপন পারমাণবিক কর্মসূচি বরাবরই মার্কিন পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে স্পর্শকাতর এবং সংঘাতপূর্ণ ইস্যু হিসেবে বিদ্যমান ছিল। আফগানিস্তান যুদ্ধের মতো প্রবল ভূ রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজস্ব স্বার্থে পাকিস্তানকে পারমাণবিক ইস্যুতে কিছুটা ছাড় দিতে বাধ্য হয়েছিল, যা ছিল অত্যন্ত কৌশলগত একটি সাময়িক নীতিগত সিদ্ধান্ত। কিন্তু যখনই আন্তর্জাতিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপট কিছুটা বদলেছে, তখনই নতুন করে অত্যন্ত কঠোর নিষেধাজ্ঞা ফিরে এসেছে। এই দীর্ঘমেয়াদী অস্থির ও অবিশ্বস্ত সম্পর্ক থেকে পাকিস্তানের নীতি নির্ধারকরা একটি চূড়ান্ত শিক্ষা গ্রহণ করেছিলেন যে পরাশক্তির মিত্রতা কখনো চিরস্থায়ী হয় না এবং একটি রাষ্ট্রের নিজস্ব অস্তিত্ব রক্ষার জন্য আত্মনির্ভরশীলতা বা সেলফ রিলায়েন্স হল একমাত্র চূড়ান্ত সত্য। এই নির্মম ঐতিহাসিক শিক্ষাই ছিল পাকিস্তানের সমগ্র পারমাণবিক অস্ত্র কর্মসূচির মূল মনস্তাত্ত্বিক চালিকা শক্তি। এটি কেবল একটি ধ্বংসাত্মক সামরিক অস্ত্র তৈরির সাধারণ গল্প ছিল না, এটি ছিল একটি চরম অরক্ষিত রাষ্ট্রের টিকে থাকার জন্য সমস্ত আন্তর্জাতিক নিয়মের বিরুদ্ধে গিয়ে নিজেদের ভাগ্য স্বাধীনভাবে নিজেরাই লিখে নেওয়ার এক অবিস্মরণীয় ঐতিহাসিক জাতীয় সামরিক অভিযান। পরিশেষে ইতিহাসবিদরা একমত যে পাকিস্তানের এই পারমাণবিক যাত্রার উত্তরাধিকার আজকের আধুনিক বিশ্বেও অত্যন্ত জীবন্ত ও গভীরভাবে প্রভাবশালী।
দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা এখনও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গভীর উদ্বেগের প্রধান কারণ। পাকিস্তানের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম নিয়ে আন্তর্জাতিক মহলে নিয়মিত বিভিন্ন ধরনের গবেষণা ও কৌশলগত বিতর্ক অনুষ্ঠিত হয়। ইতিহাসের পাতায় পাকিস্তান একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার যে নিরন্তর প্রাতিষ্ঠানিক চেষ্টা চালিয়ে যাচ্ছে তা বিশ্ব জনমতকে এখনও সম্পূর্ণ আশ্বস্ত করতে সক্ষম হয়নি। তবে এই সামগ্রিক ইতিহাস আমাদের আজ বারবার শেখায় যে অস্তিত্ব রক্ষার সমীকরণ কতটা জটিল হতে পারে। বন্ধুরা, এই দীর্ঘ 8টি অধ্যায়ের মধ্য দিয়ে আমরা আজ ইতিহাসের এমন এক অধ্যায়ের সমাপ্তি টানলাম যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে চিরতরে বদলে দিয়েছে। 1947 সালের ভৌগোলিক নিরাপত্তাহীনতা, 1971 সালের যুদ্ধে পরাজয়ের মনস্তাত্ত্বিক আঘাত এবং আন্তর্জাতিক পরাশক্তির নিষেধাজ্ঞার বেড়াজাল পেরিয়ে 1998 সালের চাগাই পাহাড়ের সেই বিস্ফোরণ। পাকিস্তানের পারমাণবিক শক্তি হয়ে ওঠার এই গল্পটি কেবল সামরিক সক্ষমতা অর্জনের নয়, বরং একটি রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার এক মরিয়া কৌশলগত আখ্যান। তবে শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই। আপনাদের কি মনে হয় পারমাণবিক অস্ত্র কি সত্যিই পাকিস্তানকে প্রকৃত নিরাপত্তা ও স্থিতিশীলতা দিতে পেরেছে, নাকি এটি সমগ্র দক্ষিণ এশিয়াকে এক অনন্তকালের সামরিক উত্তেজনা ও অস্তিত্বের সংকটের দিকে ঠেলে দিয়েছে? আপনাদের যৌক্তিক এবং মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ইতিহাসের এমন আরও অজানা এবং চাঞ্চল্যকর সত্য জানতে আমাদের বই কথা কয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ঐতিহাসিক আখ্যান নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন বই কথা কয়।